আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওকে। আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন, সবাই কেমন আছেন? আমি একটু ট্রাই করছিলাম মুস্তাফিজ ভাইকে মেনশন করে দেওয়ার জন্য, বাট সামহাউ করা যাচ্ছে না। আপনাদেরকে হোয়াটসঅ্যাপে লিংক দিয়ে দেওয়ার কথা, যাতে করে আপনারা দ্রুত কানেক্ট হয়ে যেতে পারেন ইনশাল্লাহ। তো আজকে মূলত আমরা একটু মিডওয়েফারি সাইটটা নিয়ে কথা বলবো বলছিলাম। আমি একটু শুরুতেই আমার একটু ছোট্ট করে পরিচয় দিই। আমি মিডওয়াইফ কানেতা। আমি বর্তমানে কাজ করছি কক্সবাজারেই, মিডওয়াইফ কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। হোপ ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেন অফ বাংলাদেশ একটা অর্গানাইজেশন আছে, সেখানেই কাজ করছি। তো আমি আজকে মূলত আপনাদের সাথে কিছু বেসিক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব, যেহেতু আপনাদের ভাইবার উদ্দেশ্যেই সাধারণত আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আশা করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কাইন্ডলি বলবেন আর কি। আর হচ্ছে আপনাদের বেশ কিছু জিনিস একটু ইম্পর্টেন্স দিতে পারে ভাইবার সময়। ওকে, চেকিং ফর লাইটিং। ওকে, সো ভাইবার সময় সাধারণত যে বিষয়গুলো ইম্পর্টেন্স দিতে পারে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে পারে বলে আমি মনে করি সেটা হচ্ছে লেবার এবং ডেলিভারি রুমের যে ব্যাপারগুলো থাকে সেটাই। বিকজ আপনারা জানেন অনেকে নার্স মিডওয়াইফ আছে, আবার এখনো পর্যন্ত বাংলাদেশে কিন্তু সেভাবে মিডওয়াইফদেরকে সরকারিভাবে সেভাবে পদায়ন করা হয় নাই, যার কারণে নার্সদের দিয়েই বেশিরভাগ হাসপাতাল এখনো পর্যন্ত চলছে। সো হোয়াট এভার, নার্সিংয়ের পাশাপাশি মিডওয়াইফারিটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা টপিক, ইম্পর্ট্যান্ট একটা এরিয়া। বিকজ একটা মা যখন লেবার পেইন নিয়ে আসে, ডেলিভারির ব্যথা নিয়ে আসে, তাকে কিন্তু অ্যাভয়েড করা যায় না। তো দ্যাটস ওয়াই আপনাদেরকে সেই ব্যাপারগুলো নিয়েও একটু প্রিপারেশন নিতে হবে। আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু কিছু বিষয় একটু ব্রিফ করার জন্য। যেমন ধরেন, আপনাকে যদি জিজ্ঞেস করে একজন মা আপনার কাছে আসলো এখন লেবার পেইন নিয়ে, আপনি একজন নার্স হিসেবে তার জন্য কি করবেন? আপনাকে প্রথমে প্রশ্নটা গেস করতে হবে, প্রশ্নটা খেয়াল করবেন। নর্মালি তো আপনারা কাজ করেন, তাই না? সবাই কোনো না কোনোভাবে হচ্ছে মিডওয়াইফারি রিলেটেড কাজগুলো, ডেলিভারি, নর্মাল ডেলিভারি, এই বিষয়গুলো নিয়ে টাচে থাকেন অথবা পড়াশোনা করেছেন, তাই না? ধরেন আপনাকে জিজ্ঞেস করা হলো কোনো মা আপনার কাছে আসলো, এখন হচ্ছে লেবার পেইন নিয়ে আসছে, আপনি কি করবেন? আপনার নর্মাল আমরা সাধারণত কি করি, একজন মা যখন লেবার পেইন নিয়ে আমার কাছে আসছে, শুরুতে আমাকে খেয়াল করতে হবে উনি কোন কোন স্টেজে আছেন। ওনার চেহারার ধরন দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন উনি কি শুরুর দিকে আছেন নাকি হচ্ছে একেবারে লাস্টের দিকে, মানে পুশিং যে স্টেজ আছে, লাস্টের দিকে যে পুশ করার জন্য যে আর্জেন্সি আছে, ওই দিকে আছেন কিনা। যদি দেখছেন যে তার সাথে কথা বলার মতো সুযোগ আছে, তাহলে আপনি সুন্দর করে কি করবেন, গ্রিটিংস করবেন। আর তার ইনফরমেশনগুলো নিতে হবে, তাকে রেকর্ড করতে হবে। এছাড়া তার যে জেনারেল এক্সামিনেশনগুলো আছে সেগুলো সব কমপ্লিট করে যদি মনে হয় পার্টোগ্রাফ শুরু করবেন, আপনারা সেই স্টেজে আছে, তাহলে হ্যাঁ আপনার পার্টোগ্রাফ শুরু করে দিবেন। তারপর হচ্ছে মাকে অবজারভেশনে রাখবেন অ্যাকর্ডিং টু হার স্টেজ, সে কোন অবস্থায় আছে। এখন হচ্ছে যদি ধরেন এমন অবস্থায় আসলো যে তার এখনই ডেলিভারি হয়ে যাবে, এই ধরনের একটা অবস্থায় আসলো, তাহলে আমাদের কাজ কি? যদি দেখছি আমরা এই ধরনের একটা কন্ডিশন নিয়ে মা আসে, তাহলে অবশ্যই সাথে সাথে তাকে আমরা ডেলিভারি রুমে নিয়ে যাব। তার যে ডেলিভারি যে স্থান আছে অথবা মা যে পজিশনিংটা চয়েস করে, সেই পজিশনে আমরা হচ্ছে ডেলিভারির জন্য প্রিপারেশন নিব এবং ডেলিভারি কন্ডাক্ট করব। আরেকটা টপিক আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, সেটা হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য সাধারণত কি কি ইকুইপমেন্টস লাগে। আপনারা একটু কাইন্ডলি এই প্রশ্নগুলো নোট করে নেওয়ার চেষ্টা করবেন, বিকজ লাইভ সেশনে হয়তো বা প্রত্যেক প্রশ্নের উত্তর দিয়ে ফেলা পসিবল হবে না, বাট এইগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। কোনটা, তাহলে বললাম যে নর্মাল ডেলিভারির জন্য কি কি লাগবে, কোন কোন ইকুইপমেন্টস দরকার। বেশি ইকুইপমেন্টস লাগে না, 9 থেকে 10টা হলেই এনাফ হয়ে যায়। আপনারা সেটা একটু জাস্ট মুখস্থ করে নেবেন, সবারই জানা আছে, জাস্ট একটু গুছিয়ে একবার দেখে নেওয়া আর কি। তাহলে নর্মাল ডেলিভারির ব্যাপারটা গেল। এখন ধরেন আপনাকে হয়তো, যেমন ইদানিং আপনারা দেখবেন অনেক নিউজ আসে, ট্রেনে ডেলিভারি হচ্ছে, বুটে ডেলিভারি হচ্ছে, তারপরে হচ্ছে সিএনজিতে ডেলিভারি হচ্ছে, বাসে ডেলিভারি হচ্ছে, এই ধরনের অনেক ঘটনা আমরা শুনতে পাই না? নাইসলি কিন্তু সবাই ম্যানেজ করতেছে। প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা অনেক কাজ করি যেটা কিনা আমরা বলার সময় সাধারণত সেভাবে বলতে পারি না। তাহলে ধরেন কোনো কারণে আপনাকে জিজ্ঞেস করা হলো ভাইবাতে, আপনি
একটা বাসে করে যাচ্ছেন, সাডেনলি দেখছেন কোনো এক মায়ের হচ্ছে লেবার পেইন স্টার্ট হয়ে গেল এবং ডেলিভারি হয়ে যাবে, এই ধরনের একটা অবস্থায় আছে, তাহলে আপনি কি করবেন? আপনার হাতে কোনো ইনস্ট্রুমেন্ট নাই, কোনো কিছু নাই, এবং মায়েরও সেভাবে কোনো প্রিপারেশন নাই। তাহলে আপনি যেহেতু দেখছেন যে একটা মায়ের ডেলিভারি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি মানে তাকিয়ে থাকা তো পসিবল না এজ মেডিকেল পার্সন, এটা কিন্তু একেবারে ট্রু একটা কথা। সে যেই যেই পার্সনই হোক না কেন, মেডিকেল ফিল্ডে যদি কোনো না কোনোভাবে রিলেটেড থাকে, তাহলে হচ্ছে আমরা কিন্তু সেভাবে দেখে থাকতে পারি না, তাই না? আমরা দৌড়ে যাই সেই হেল্পের জন্য। তাহলে তখন আমরা কিভাবে ম্যানেজ করব? আমার তো 2 হাত আছে, তাই না? পাশাপাশি আমার একটু নলেজ আছে, মিডওয়াইফারি বলেন, নার্সিং বলেন, সেই নলেজটা আছে, সেটাও আমাকে অ্যাপ্লাই করতে হবে, অথবা আমরা অ্যাপ্লাই করি সাধারণত। তাহলে আমি কি করতে পারি? ধরেন বাচ্চাটা আউট হয়ে গেল, আমি চেষ্টা করব যদি মায়ের ধরেন কোনো কাপড় চুপড় অথবা অন্য কোনো কিছু যদি সাথে থাকে, সেটা দিয়ে কোনোভাবে গার্ড দিতে পারি কিনা আমি সেটা চেষ্টা করব। এবং অন্যান্য আশেপাশে যারা মানুষ আছে তাদেরকে আমি প্রাইভেসি মেনটেন করার জন্য বলবো, ঠিক আছে? হেল্প করতে বলবো, প্রাইভেসি মেনটেন যেন করতে পারেন ওনারা। সাধারণত কিন্তু দেখবেন কোনো না কোনোভাবে সেটা ম্যানেজ হয়ে যায়, একেবারে বাস্তবিক চিন্তাধারা আমরা করি। দ্বিতীয়ত হচ্ছে ধরেন বাচ্চা আউট হয়ে যাওয়ার সময় আমরা কি করি, যেন আপনার হচ্ছে কোনো ইনসিডেন্ট যেমন 3rd ডিগ্রি 4th ডিগ্রি যেন টিয়ার হয়ে না যায়, আমরা সেই জন্য একটু কি করি, গার্ড নর্মালি দেই। এবং আমরা ওই সময়েও যদি কোনো কাপড় থাকে অথবা যে কোনো কিছু তার সাথে আছে অথবা আশেপাশের মানুষের আছে, সেক্ষেত্রে আমরা কি করব, সেটা নিয়ে আমরা চেষ্টা করব গার্ড দেওয়ার জন্য, যাতে করে মায়ের পেরিনিয়ামটা যেন বাজেভাবে ছিঁড়ে না যায়। পাশাপাশি হচ্ছে বাচ্চাটাকে আমাদের প্রোটেক্ট করতে হবে। ধরেন এমন একটা জায়গায় আছে যেখান থেকে বাচ্চাটা পড়ে যেতে পারে, তাহলে হয়তো আমি নিজে প্রোটেক্ট যদি করতে পারি সেটা করব, অথবা মানুষের হেল্প নিব, যে আশেপাশে মানুষ থাকলে তাদের হেল্প নিব। সো বাচ্চা ডেলিভারি হয়ে গেল, মা ভালো আছে, এরপরে তো প্লাসেন্টা আউট করতে হবে। প্লাসেন্টা দেখবেন নর্মালি এই ধরনের যখন এই ধরনের সিচুয়েশনগুলোতে আপনি প্লাসেন্টা আউট হয়ে যায়। প্লাসেন্টা যদি আপনি আউট হয়ে যায়, তাহলে আপনি আউট করবেন হাত দিয়ে, যেভাবে আপনি ধরতেছেন ডেলিভারি করাচ্ছেন সেভাবেই করবেন, যদি ইনকেস আপনার কাছে গ্লাভস না থাকে। এবং ইন দ্য মিন টাইম আপনার যে আশেপাশে যারা মানুষ আছে, অথবা ড্রাইভারের কথা হতে পারে, সে তো ডেফিনেটলি বাস থামাবে, অথবা কোনো মানুষের কাছ থেকে হেল্প নেওয়ার ট্রাই করতে হবে। আশেপাশে কোনো ফার্মেসি আছে কিনা, কোনো হাসপাতাল আছে কিনা, সেটা যেন একটু খোঁজ নেই, তাই না? সেভাবেই তো আমরা নর্মালি করি। যে ধরেন খুব একেবারেই সিভিয়ারলি তার লেবার পেইন স্টার্ট হয়ে গেল, বাচ্চা হয়ে যাবে, তাহলে আমরা চেষ্টা করি ওই সময়ের মধ্যে আশেপাশে কোনো একটা হেলথ কেয়ার সেন্টারে আমরা পৌঁছাইতে পারবো কিনা, তাই না? তো সেটাও আমাদের মাথায় রাখতে হবে। আমরা কিন্তু ওই ডেলিভারিটা, হ্যাঁ ডেলিভারি পেইন উঠছে, আমরা বসে থাকি, আমরা ওয়েট করি বাচ্চা কখন ডেলিভারি হবে, সেটা আমরা করতে পারবো না। আমাদের কিন্তু ইমার্জেন্সি যে বিষয়গুলো আছে সেটাও প্ল্যানে রাখতে হবে। ধরেন ডেলিভারি আপনি করালেন একটু সময় নিয়ে, বাসে সাডেন পিপিএস স্টার্ট হয়ে গেল, আপনি কি করবেন? তখন তো সে আরো ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যাবে, তাই না? তো সেটার জন্য আমাদের ওই যে বললাম স্কিল, নলেজ সবগুলো মিলিয়ে আমাকে ডিসিশন নিতে হবে ওই সিচুয়েশনে আমি কি করতে পারি, অথবা আমার কি করা উচিত অ্যাজ এ নার্স, অ্যাজ এ মিডওয়াইফ। তাহলে এখন ধরেন প্লাসেন্টা যখন আউট হয়ে যাওয়ার আগে আমাদেরকে খেয়াল করতে হবে সেফলি যেন আমরা করতে পারি। পাশাপাশি ধরেন এমন অনেকের থাকতে পারে হয়তো বা একটা কাপড় ছিঁড়া, অথবা ধরেন একটা সুতা, এরকম যদি কোথাও আমরা পাই, তাহলে আমরা চেষ্টা করব একটু লম্বা জায়গা রেখে কর্ডটা যেন একটু বেঁধে দিই, ঠিক আছে? হ্যাঁ, কর্ডটা একটু আমরা বেঁধে দিব। তাহলে দেখবেন ওই যে আমাদের কিন্তু একটা ইয়ে আছে যে আমরা কর্ডটা যখন ডিলে কর্ড ক্ল্যাম্পিং করি, তখন আমাদের কি হয়, তখন হচ্ছে যে একটা মায়ের কাছ থেকে ওই ব্লাড ফ্লোটা কমপ্লিটলি বাচ্চার কাছে চলে আসে। আবার দেখবেন কিছু কিছু রিসার্চে এখন বলা হচ্ছে আপনি যখন অতিরিক্ত 3 মিনিটের বেশি সময় রেখে দিবেন, তখন কিন্তু নবজাতকের আবার আয়রন ওভারলোড হওয়ার পসিবিলিটিস থাকে, জন্ডিস হওয়ার চান্সেস থাকে ওই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে, আরও কিছু কিছু ঝুঁকি থাকে আর কি। তাহলে সেটা এড়ানোর জন্য আমাদেরকে কিন্তু আমাদের আইকিউটা খাটাইতে হবে। কোয়েশ্চেন আপনাকে কি করতেছে সেটাও নোটিস করাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে তখন আমাদের যদি আমরা ধরেন সুতা অথবা একটু পরিষ্কার কোনো কাপড় পাই, তাহলে এটা ছিঁড়ে আমি কোনোভাবে একটু দূরে করে ক্লাইম্ব করে দেওয়ার ট্রাই করব, যদি পালসেশন স্টপ হয়ে যায়। হ্যাঁ, প্লাসেন্টার কর্ড কিন্তু মানে অবশ্যই মাস্ট কাটতে হবে এরকম কোনো ব্যাপার নাই, আপনি ক্লাইম্ব করে দিলেই হলো, অথবা যদি ক্লাইম্ব করতে কোনোভাবে নাও পারেন, না করলেও চলবে। এটা যে মানে একজন মানুষের লাইফটা সেভ করার চেয়ে
ওইটা লেস ইম্পর্ট্যান্ট আর কি। মানে আমাদেরকে সবসময় কিভাবে কাজ করতে হয়, রিস্ক বেনিফিট দুইটাই তো চিন্তা করে আমরা কাজ করি। তার মানে ওই সময়টাতে ওইটা কিন্তু রিস্কের চাইতে বেনিফিটটা মোটামুটি বেশি আমরা বলতে পারি। তাহলে আমরা কি করব, ক্লাইম করে দেওয়ার চেষ্টা করব। ইনকেস যদি কোথাও আমরা ধরেন যাচ্ছে বাসটা, কোথাও একটা পাশে আমরা মুদির দোকান পেলাম, হতে পারে না এরকম, সেখান থেকে যদি আমরা একটা ব্লেড নিতে পারি অথবা কোনো মাধ্যম দিয়ে যদি আমরা কাটতে পারি তাহলে কেটে ফেললাম। সেভাবে আমাদেরকে আমাদের যারা পরীক্ষকরা থাকবেন তাদেরকে সেভাবে বুঝাইতে হবে, ঠিক আছে? উনি যেন বুঝে, আপনার যে পরীক্ষা নিচ্ছেন ভাইবা বোর্ডে যিনি থাকবেন উনি যেন বুঝে যে আপনি আপনার নলেজ নিয়ে শার্প আছেন এবং আপনি আপনার আইকিউটা খাটিয়ে কাজ করতে পারবেন বা করেন, সেটা যেন উনি বুঝে বা ম্যানেজ করতে পারবেন ইন ফিউচার তারা যদি আপনাকে নেয়, ঠিক আছে? সেটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে আমরা ফুল আইকিউটা খাটাই অ্যান্সার দিচ্ছি কিনা। তাহলে এই গেল ব্যাপার। এর পরবর্তী আমাদের স্টেপ কি হতে পারে, আমরা চেষ্টা করব মায়ের ইউটারাসটা ম্যাসেজ করে দেওয়ার জন্য, যাতে করে ব্লিডিংটা, আননেসেসারি ব্লিডিংটা যেন স্টপ হয়ে যায়। সাথে আমরা চেষ্টা করব আশেপাশে কোথাও হেলথ কেয়ার সেন্টার অথবা কোনো ডাক্তারের চেম্বার, যে কোনো কিছু হতে পারে, যে কোনো ধরনের হেলথ কেয়ার সেন্টার আছে কিনা সেটা আমরা খোঁজ নিব এবং সেখানে মাকে নিয়ে যাব। দ্যাটস অল। এটা কোথাও ইনসিডেন্টস যদি হয়, কোনো পথে ঘাটে বুটে হতে পারে, গাড়িতে হতে পারে, যে কোনো জায়গায়, তাহলে আমরা এইভাবে আমরা অ্যান্সার করার ট্রাই করব। দ্যাটস ইট, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, অনেকজন জয়েন করেছেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আশা করি, তাই না? ওকে, একজন জিজ্ঞেস করেছেন ব্লেড ছাড়া কিভাবে আমলিকাল কর্ড কাটবো। ওই যে অ্যান্সারটা দিলাম, আমার এখানে কর্ড কাটাটা মানে কি বলবো, কর্ড ক্ল্যাম্প করলেই হবে আর কি, খুব কেটে ফেলতে হবে, কারণ আমার কাছে তো এই মুহূর্তে কিছুই না, আমি কিভাবে কাটবো? আমি তো সেটা খুব মানে অন্য কোনো ওয়েতে টেনে ছিঁড়ে ফেলতে তো আমি পারি না, তাই না? ডেফিনেটলি একটা হাইজেনিক ওয়ে অথবা ন্যূনতম মিনিমাম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আমাকে তো কর্ড কাটতে হবে, তাই না? তো সেটার জন্য আমরা ওয়েট করবো, অ্যাটলিস্ট ক্ল্যাম্প করে দিলে এনাফ। আর যদি ক্ল্যাম্পও করতে না পারেন তাহলে ক্ল্যাম্প ছাড়াই থাকবে, নো মানে কোনো এখানে খুব ওয়ারি হওয়ার কিছুই নাই, ঠিক আছে? এই আচ্ছা, দ্বিতীয়ত আপনাদের ওই যে ইকুইপমেন্টের ব্যাপারে বললাম, আরেকটা বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে, যেমন যাদের বার্থ অ্যাসফিক্সিয়া হয় জাস্ট আফটার ডেলিভারি, যে সকল বাচ্চারা শ্বাস নিতে পারে না, তাদের ক্ষেত্রে আপনারা কি করবেন, এটা আশা করি আপনাদের সবার জানা আছে। এটা যেহেতু একটু নিউবর্ন বা নিউনেটাল রিলেটেডও, এটা আপনাদের ভালো আইডিয়া থাকবে আই হোপ। আমরা নর্মালি কি করি, জাস্ট আফটার ডেলিভারি যদি আমি দেখছি যে বাচ্চাটা কান্না করছে না, তাহলে সাথে সাথে কর্ডটা আমরা লম্বা করে কেটে নিয়ে তার রিসাসিটেশনের যে প্লেস আছে সেখানে নিয়ে যাই। এখন আপনাকে খেয়াল করতে হবে ওই যে প্লেসে নিয়ে যাওয়ার আগে সেই বাচ্চাটার নাকে অথবা মুখে কোনো ধরনের আপনি সিক্রেশন অলরেডি দেখতে পাচ্ছেন কিনা, যেটার কারণে ব্লক হয়ে থাকতে পারে, এরকম হতে পারে না? তো সেই ধরনের যদি কোনো সিক্রেশন অথবা কোনো ফ্লুইড আপনি যদি দেখতে না পান, তাহলে কি করবেন, কর্ড কেটে ওই নির্দিষ্ট স্থানে নিয়ে যাবেন। আর যদি দেখছেন যে না, অলরেডি কিছু সিক্রেশন আপনি দেখতে পাচ্ছেন, তাহলে সাকার দিয়ে আপনি কি করবেন, ওইটা নিয়ে ফেলবেন এবং সাথে একটু স্টিমুলেট করারও ট্রাই করবেন। এর আগে তো ডেফিনেটলি আপনি জাস্ট বাচ্চা হওয়ার পরে তাকে খুব দ্রুত ড্রাই করবেন। ড্রাই করার সময় কান্না করলে তো করে ফেললো, আর যদি দেখেন যে ড্রাই করতে করতে আপনাকে কি করতে হবে, স্টিমুলেট করতে হবে এবং ওই সময়ও কান্না করছে না, ঠিক আছে, আর কোনো সিক্রেশন আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে রিসাসিটেশন প্লেসে নিয়ে যাবেন। রিসাসিটেশন প্লেসে নিয়ে গিয়ে আপনাকে ব্রিদিং স্টার্ট করে দিতে হবে, সেটা তো আমরা সবাই জানি। ব্রিদিংটা সাধারণত দেওয়ার নিয়ম ইন্টারন্যাশনাল যে প্রোটোকল আছে, মানে সবচেয়ে স্ট্যান্ডার্ড আপনার ব্রিথ 2-3, ব্রিথ 2-3। এটা দেখবেন আপনারা নিজেরা যদি একটু ওই যে স্টপ ওয়াচ ইউজ করে একটু প্র্যাকটিস করলে আপনারা ভালো পারবেন। প্রতি 60 সেকেন্ডে আপনাকে 40 থেকে 60টা দিতে হবে, 40-এর নিচে আসা যাবে না, 60-এর উপরে যাওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, সো সেভাবে দিবেন 1 মিনিট কন্টিনিউ করার পর, এবং ইন দ্য মিনটাইম আপনি এমনিতেই দেখতে পাবেন বাচ্চা কান্না করছে কিনা। আর 1 মিনিট কন্টিনিউ করার পরে অথবা আপনি ইন দ্য মিনটাইম যদি দেখেন যে তার ওই যে চেস্টটা রেজ হচ্ছে না, তাহলে আপনাকে খেয়াল করতে হবে পজিশনিং অথবা ব্যাক মাস্ক কোথাও কোনো ঝামেলা আছে কিনা। সেই সকল কিছু চেক করে আপনাকে আবার রিএশিওর করতে হবে, আবার ভেন্টিলেশন স্টার্ট করে দিতে হবে যদি বাচ্চা কান্না না করে। আর যদি দেখছেন কান্না করছে অথবা তার হার্ট রেট ভালো আছে, ব্রিদিং ভালো আছে, তাহলে স্টপ করবেন এবং বাচ্চাকে মায়ের কাছে দিয়ে দিবেন স্কিন টু স্কিন কন্ট্যাক্ট প্লাস ব্রেস্ট ফিডিং এর জন্য। দ্যাটস ইট। এইগুলো প্রাইমারি হয়তো কিছু জিনিস আপনাকে জিজ্ঞেস করতে পারেন যে জাস্ট
হঠাৎ কোনো ইমার্জেন্সি হলো, তাহলে আপনি কি করবেন সেটার জন্য। আচ্ছা, প্রেগনেন্সিতে ওই যে 10 থেকে 12 কেজি বলে, তা বাট মিনিমাম 9 কেজি বলা হয় আর কি। মিনিমাম 9 কেজি, মানে 9 কেজির কম থাকা যাবে না, মিনিমাম অবশ্যই আপনাকে 9 কেজি ওজন বাড়াইতে হবে। এটা আপনি আপনাদেরকে আর একটু স্পেসিফিক করার ট্রাই করি। হ্যাঁ, মিনিমাম 9 কেজি আপনাকে ওয়েট বাড়াতে হবে সারা প্রেগনেন্সি জুড়ে, কিন্তু এরপরে আমরা বলি সাধারণত 10 থেকে 12 কেজি ওয়েট গেইন করাটাই এনাফ এবং নর্মাল। ওকে, আচ্ছা, 4cm এ পার্টোগ্রাফ স্টার্ট করতে হয়। হ্যাঁ হ্যাঁ, 4cm হলে আমাদের দেশে যদিও বা বলা হচ্ছে অ্যাক্টিভ লেবার পেইন স্টার্ট হয় হচ্ছে 5 সেন্টিমিটার থেকে, যেটা এখন ডাব্লিউএইচওর আপডেট এবং অনেক আগে থেকেই বলছে এটা ডাব্লিউএইচও। বাট সেই অনুযায়ী 5cm থেকেই পার্টোগ্রাফ স্টার্ট করার কথা, বাট স্টিল আমাদের দেশে কিন্তু এখনো পর্যন্ত ওই যে 5cm থেকে স্টার্ট করার জন্য যে পার্টোগ্রাফ, সেটা সারা দেশ জুড়ে এস্টাবলিশড হয় নাই। তার জন্য আমরা কি করছি, এখনো পর্যন্ত 4cm থেকেই পার্টোগ্রাফ স্টার্ট করছি। আপনারা যদি ভাইয়াতে সেভাবে সুযোগ হয়, আপনারা সেভাবে একটু এক্সপ্লেন করে বলে দিবেন, তাহলে ওনারা বুঝতে পারবে যে আপনার নলেজের ডেপথটা ভালো, আপনি ভালো জানেন, আপডেট নিয়েও খোঁজ খবর রাখেন। ঠিক আছে, এটা। আর জানি কি প্রশ্ন পেলাম, পার্টোগ্রাফ নিয়ে মনে হয় বলেছি। পার্টোগ্রাফটা হচ্ছে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ওভারঅল হোয়াট ইজ পার্টোগ্রাফ, তাহলে আপনি এভাবে বলতে পারেন যে পার্টোগ্রাফটা হচ্ছে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, যেটার মাধ্যম দিয়ে যে কোনো হেলথ কেয়ার প্রোভাইডার দেখলেই বুঝতে পারবে যে মায়ের লেবারটা প্রোগ্রেস কেমন, বাচ্চার অবস্থা মানে মা বাচ্চা দুইজনেরই অবস্থা কেমন সেটা বুঝতে পারবে, এবং লেবারটা কি নর্মালি প্রোগ্রেস করছে নাকি কোনো কিছু অ্যাবনর্মালের দিকে যাচ্ছে, এগুলো সব বুঝতে পারবে, সেটাই বলবেন। আর আরো কি, পার্টোগ্রাফের ফিল আপ করার অনেক উপকারিতা আছে। এটার মাধ্যমে আপনি হচ্ছে কোনো একটা ডিসিশন সুন্দর মতো নিতে পারবেন, তারপর কোনো কমপ্লিকেশনস হচ্ছে কিনা সেটা দেখতে পারবেন, রেকর্ডের কাজে আপনাকে হেল্প করবে, এই আর কি, এগুলো হচ্ছে ভাইটাল কাজ। 1 ফিঙ্গার হচ্ছে 1.5 cm। 1 finger equal to 1.5 cm। ওকে, আপনারা কিছু কিছু নার্সিং রিলেটেড প্রশ্ন করছেন, এগুলো আমি অ্যান্সার করছি না, যেগুলো হচ্ছে বিশেষ করে মিডওয়াইফারি রিলেটেড আমি সেগুলোরই অ্যান্সার করছি। আচ্ছা, এন্টিনেটাল ভিজিট হচ্ছে আপনারা এভাবেই বলবেন, আপনারা বলবেন হচ্ছে ডাব্লিউএইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিশ করে 8টা ভিজিটের জন্য, 8টা ভিজিট, ঠিক আছে, কিন্তু আমাদের দেশে আমরা ইউজ করতেছি মানে 4টা ভিজিট মিনিমাম অবশ্যই মায়েদেরকে আমরা নিতে বলছি। এটার পিছনে একটা কারণ আছে, যেমন ধরেন ডাব্লিউএইচও কিন্তু শুধুমাত্র বাংলাদেশের জন্য বলে নাই, ডাব্লিউএইচও বলছে কিসের জন্য, সারা বিশ্ব জুড়ে সবাই যেন ইউজ করে সেটার কথা বলছে। এখন ধরেন ডাব্লিউএইচও ইউকের জন্য ডেভেলপ করছে, আমেরিকার জন্য করছে, বাংলাদেশের জন্যও করছে, সেখান থেকে ডাব্লিউএইচও বলে দিচ্ছে যারা এখনো ডেভেলপিং কান্ট্রি মানে আমাদের মতো, আমাদের দেশের মতো যে সকল দেশগুলো আছে তাদের কি করতে হবে, অবশ্যই অথবা মিনিমাম 4টা ভিজিট নিতে হবে। যদি কেউ কোনো মা তার চেয়ে বেশি নিতে পারে তাহলে তারা নিবে, এই হচ্ছে ডাব্লিউএইচওর গাইডলাইন অথবা পরামর্শ। তাহলে আমি আপনাদেরকে একটু মনে হয় বলে দিই, তাই না, 8টা ভিজিট কখন কখন আপনাদের একটু ছোট্ট করে বলে দিই, আপনারা নোট ডাউন করবেন, এখন যদি সাথে সাথে নাও পারেন পরে হচ্ছে দেখে নোট ডাউন করে নেবেন প্লিজ। এগুলো এত র্যান্ডম জিনিসপত্র না নোট করে আসলে দিতে পারবে না, এটার জন্য আলাদা বই লেখা শুরু করতে হবে। যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি কখনো চাই কোনোদিন পারলে সেটা হবে ইনশাল্লাহ। তবে আপনারা একটু এখন শুনে নিয়েন, হ্যাঁ আমি বলেই দিচ্ছি, ডাব্লিউএইচওর যে 8টা ভিজিটের রিকমেন্ড করে তার মধ্যে সর্বপ্রথম ভিজিট হচ্ছে 12 সপ্তাহের মধ্যে নিতে হবে, উইদিন 12 উইকস, এটা হচ্ছে প্রথম ভিজিট। দ্বিতীয় যে ভিজিট আছে সেটা হচ্ছে 20 সপ্তাহ, মনে রাখবেন 12 সপ্তাহ 20 সপ্তাহ, এরপরে হচ্ছে 26 উইকস 26 সপ্তাহ, ঠিক আছে।
4 নাম্বার ভিজিট হচ্ছে 30 সপ্তাহ, 5 নাম্বার হচ্ছে 34 সপ্তাহ, 6 নাম্বার 36, 7 নাম্বার 38 এবং 8 নাম্বার হচ্ছে 40 সপ্তাহ। এটা যদি মন চায় লিখে নিয়েন। আর বাংলাদেশ গভর্নমেন্ট যেটা ইউজ করতেছে 4টা ভিজিট, তার মধ্যে সর্বপ্রথম ভিজিট হচ্ছে 16 সপ্তাহে। এটা একটু ডিফারেন্সটা মনে রাখিয়েন। WHO বলছে কখন, উইদিন 12 উইকসের মধ্যে, আর হচ্ছে আমাদের সরকার বলছে কত, বাংলাদেশ থেকে আমরা বলছি কত, উইদিন 16 উইকসের মধ্যে। সেকেন্ড ভিজিট হচ্ছে আপনার 24 থেকে 28 সপ্তাহ বাংলাদেশের নিয়ম অনুযায়ী। থার্ড ভিজিট হচ্ছে 32 সপ্তাহে এবং চতুর্থ নাম্বার যে ভিজিট আছে সেটা হচ্ছে 36 থেকে 38 সপ্তাহ। এই হচ্ছে ব্যাপার। আপনারা যদি এখন লিখতে না পারেন দয়া করে লাইভটা পড়ে লিখে নিয়েন, লাইভটা পড়ে দেখে লিখে নিয়েন, কারণ আমি হচ্ছে যত দ্রুত আগাবো তত বেশি বিষয় আপনাদেরকে টাচ করাতে পারবো, এই জন্য একটু দ্রুত যাচ্ছি। পার্টোগ্রাফ হচ্ছে আপনি স্টার্ট করবেন ওই যে বললাম 4 cm থেকে। যদি কোনো মা ধরেন আসলো ফুল ডায়ালেট নিয়ে, ফুল ডায়ালেটও কিন্তু আপনাকে পার্টোগ্রাফ স্টার্ট করতে হবে, এটা মনে রাখবেন। বিকজ ধরেন ফুল ডায়ালেট নিয়ে কোনো মা আসলো, এখন তার ফুল ডায়ালেট হয়ে থাকলো অথবা 10 cm ডায়ালেট হয়ে থাকলো, বাট হেড ডিসেন্ট হচ্ছে না, তাহলে এটাকে আপনি কি ডেলিভারি করাতে পারবেন? পারবেন না। সো কি করতে হচ্ছে, ধরেন যেখানে ফুল ডায়ালেটে মার্ক করলেন, আবার নিচে ডিসেন্টে ধরেন শুধু 2 আঙ্গুল নিচে নামলো, উপরে 3 আঙ্গুল, তার মানে ওই 3-এর জায়গায় রেখে দিলেন। এখন পরবর্তী আরো 2 ঘন্টা চলে গেল, বাচ্চার মাথা নিচে নামলো না, আপনি ডেলিভারি করাতে পারতেছেন না। তার মানে কি, আরো 2 ঘন্টার নিচে নামলো না মানে দেয়ার ইজ সামথিং রং, হয়তোবা সেপালোপেলভিক ডিসপ্রপোর্শন হতে পারে, তাই না? তো সেটার জন্য ওই সমস্ত বিষয় অ্যানালাইসিস করে হচ্ছে বলা হয় যে পার্টোগ্রাফ যদি ফুল ডায়ালেট কোনো মা আসে, ফুল ডায়ালেট নিয়েও তাদের ক্ষেত্রেও কিন্তু ইউজ করতে হবে, এবং ইন্টারন্যাশনাল গাইডলাইন কিন্তু এটাই। আপনি কি এনসি ভিজিটের কথা বলছেন? এনসি ভিজিট হচ্ছে, আমি আবারও বলে দিচ্ছি, WHO যে এনসি ভিজিট 12 সপ্তাহ, 20 সপ্তাহ, 26 সপ্তাহ, 30 সপ্তাহ, 34 সপ্তাহ, 36 সপ্তাহ, 38, 40, ঠিক আছে? এবং 41 সপ্তাহের মধ্যেও যদি কারো ডেলিভারি পেইন না ওঠে তাহলে আবার আসবে হাসপাতালে, এই হচ্ছে কথা। আচ্ছা, আর হচ্ছে বাংলাদেশের যে নিয়ম অনুযায়ী যে ভিজিটের কথা বলে সেটা হচ্ছে প্রথমটা উইদিন 16 উইকসের মধ্যে, পরবর্তীটা হচ্ছে 24 থেকে 28 সপ্তাহের মধ্যে, 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে 32 সপ্তাহ এবং চতুর্থ নাম্বারটা হচ্ছে 36 থেকে 38 সপ্তাহ। এটুকুই, আমি আর রিপিট করব না, কারণ পরবর্তীতে যারা লাইভ সেশন দেখবে তাদের বারবার রিপিট হবে এই বিষয়গুলো। এই জন্য আপনারা ইনকেস যদি শুনতে না পান বা ভালো মতো গেস করতে না পারেন, আপনারা কি করবেন, ওই যে লাইভের এখন কত মিনিট চলতেছে সেটা লিখে রাখবেন, পরবর্তীতে বা স্কিপ করে ওই মিনিট থেকে গিয়ে দেখলে হয়ে যাবে ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন কি পাচ্ছি? ও হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আপনারা একটু সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া, তারপর হচ্ছে এক্লাম্পসিয়া, তারপরে পিপিএস, যেহেতু আমাদের দেশে মাতৃমৃত্যুর জন্য এগুলো একেবারেই বলবো লিডিং কজ আর কি, তো এই বিষয়গুলো নিয়ে একটু জেনে রাখতে হবে। আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া এবং এক্লাম্পসিয়া কোন মেডিসিন দিয়ে আপনি ম্যানেজ করবেন, ডেফিনেটলি আপনারা সবাই জানেন সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। কেউ আবার হাইড্রোলাইজিন বলিয়েন না। আমি গত 2-1 দিন আগে একটা এক্সাম নিয়েছিলাম, তো ওখানে অনেকেই এগুলো বলতেছিল আর কি। যাই হোক, আমাদের আসলে এমন হয়ে গেছে অনেক জায়গায় আমরা স্ট্যান্ডার্ড প্রোটোকলগুলো ইউজ না করার কারণে আমরা আমাদের নিজেদের নলেজটুকুও ভুলে যাই, তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। পিপিএস এর যদি আমি একটু এক কথাই বলে দিই, পিপিএস সম্পর্কে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে ভাইবা বোর্ডে, আপনি সর্বপ্রথম বলবেন, যেহেতু এটা একটা অবস্ট্রাটিক্যাল কমপ্লিকেশন, সর্বপ্রথম আপনি হচ্ছে হেল্পের জন্য ডাকবেন, শাউট ফর হেল্প, দিস ইজ ভেরি ফার্স্ট অ্যাকশন ইউ শুড টেক। সেকেন্ড হচ্ছে আপনার এবিসি দেখতে হবে, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন এগুলো দেখতে হবে। আপনাকে হচ্ছে তাকে ফ্লুইড চ্যানেল ওপেন করতে হবে, ফ্লুইড স্টার্ট করতে হবে, ক্যাথেটারাইজেশন করতে হবে, এবং সাথে সেকেন্ড ডোজ অফ অক্সিটোসিন আপনাকে দিয়ে দিতে হবে। এছাড়াও ফ্লুইডে আপনি 20 ইন্টারন্যাশনাল ইউনিট অক্সিটোসিন দিয়ে যত দ্রুত সম্ভব সেটা চালিয়ে দিতে হবে, মানে রানিং দিয়ে দিতে হবে আপনাকে।
এরপরে হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি ইউটেরাস ম্যাসেজ করতে হবে, অ্যান্ড দেন আপনাকে কি কারণে হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে হবে। ইন দ্য মিন টাইম যদি ব্লিডিংটা স্টপ না হয় তাহলে আপনি কি দিতে পারেন, ট্রানএক্সামিক অ্যাসিড বিপি, যেটা 1 গ্রাম 10 ml খুব সম্ভবত, সেটা আপনাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এরপরে আপনাকে কজটা বের করতে হবে, কি কারণে ব্লিডিংটা হচ্ছে। এটা কি কোনো কারণে আপনার হচ্ছে টিয়ারের কারণে হচ্ছে, কোনোভাবে ইউটেরাইন অ্যাটর্নির কারণে হচ্ছে, রিটেন প্রোডাক্টের কারণে হচ্ছে, কি কারণে হচ্ছে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তখন ফাইন্ড আউট করার পরে আপনার সেই অ্যাকর্ডিং টু ডায়াগনোসিস আপনাকে কাজ করতে হবে। যেমন আপনার যদি রিটেন প্রোডাক্ট থেকে যায় তাহলে আপনি ম্যানুয়ালি রিমুভ করে নিয়ে আসতে হবে। আবার ধরেন টিয়ার থেকে হইলো তাহলে টিয়ার রিপেয়ার করতে হবে। আরেকটা বলছিলাম অ্যাটর্নি যদি হয় তাহলে আপনাকে অ্যাটর্নির ম্যানেজমেন্ট করতে হবে। এই হচ্ছে প্রাইমারি বিষয় আর কি। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন পাচ্ছি, আমি জানি না মুস্তাফিজ ভাইয়ের সুযোগ হবে কিনা নেক্সট কোনো সেশন অ্যারেঞ্জ করার জন্য, বিকজ এই টপিকগুলো আসলে একসাথে it will take so long time. আচ্ছা, আচ্ছা, পিপিএস এরটা নিয়ে প্রশ্ন ছিল আপনাদের, আশা করছি এটা একটু অ্যাটলিস্ট প্রাইমারিলি ক্লিয়ার। আমি অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি, মনে হয় সিরিয়ালটাই হারাই ফেলতেছি। আচ্ছা, ম্যাগনেসিয়াম সালফেটের একটু লোডিং ডোজটা বলি। ম্যাগনেসিয়াম সালফেটের লোডিং ডোজ হচ্ছে সাধারণত টোটাল আমরা দিই হচ্ছে 10 গ্রাম। ঠিক আছে, টোটাল আমরা 10 গ্রাম দিই। ইন্টারন্যাশনালি প্রোটোকল অনুযায়ী অথবা এখানে ক্যাম্পসাইটে অনেকে কাজ করেন, আপনারা জানবেন অনেক জায়গায় কিন্তু 14 গ্রাম ইউজ করা হয় টোটাল। হ্যাঁ, মানে বাট ইয়াতে যেটা দেওয়া হয়, মাসেলে যেটা দেওয়া হয় সেটা 5 গ্রাম করে অনেকে ইউজ করে, বাট আমাদের সরকার এখনো পর্যন্ত 3 গ্রাম করে ইউজ করতেছে। তাহলে এখন আমরা লোডিং ডোজটা একটু বলি। লোডিং ডোজ হচ্ছে আপনি 2টা অ্যাম্পল নেবেন। 2টা অ্যাম্পলে কত থাকে বলেন তো? 5 গ্রাম করে করে টোটাল 10 ml, তাই না? টোটাল 10 ml থাকে, হ্যাঁ 2.5 গ্রাম না, সরি 5 গ্রাম 10 ml ইকুয়াল টু 10 ml। তাহলে এভাবে হচ্ছে আপনার টোটাল থাকে কয়টা, টোটাল 2টা অ্যাম্পল আপনাকে নিতে হবে। টোটাল 2টা অ্যাম্পল নিয়ে টোটাল কত, তাইলে আমরা এখন বললাম 10 গ্রাম। 10 গ্রাম থেকে ধরেন আপনি একটা অ্যাম্পল আপনার হাতে নিলেন, নিয়ে সেখান থেকে কি করবেন, নিয়ে ফেলবেন হচ্ছে টোটাল 4 গ্রাম ইকুয়াল টু 8 ml। ঠিক আছে, একটা ডিপিএস আপনাকে নিতে হবে 20 ml এর ডিপিএস। ইন কেস যদি কোথাও আপনার ধরেন 20 ml এর ডিপিএস না থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে 10 ml এর ডিপিএস ইউজ করবেন এবং প্রতি ডিপিএসে 2 গ্রাম 2 গ্রাম করে নেবেন, যাতে করে আপনার ওই যে ডিস্টিল ওয়াটার সহ দিলে ইকুয়াল হয় দুই দিকেই, কোথাও যেন প্রবলেম না হয়। তাহলে কি করলাম, আমরা 4 গ্রাম নিয়ে নিলাম, 4 গ্রামের সাথে আমরা 12 ml ডিস্টিল ওয়াটার নিলাম, টোটাল হলো কত, 20 ml। 20 ml আমরা সুন্দর করে স্লোলি আইবিতে 10 to 15 মিনিট সময় নিয়ে আমরা দিয়ে দিব। ওকে, এটা গেল হচ্ছে আপনার লোডিং ডোজের আইবি ডোজ, লোডিং ডোজের আইবি পার্টটা। এখন বাকি আমার কাছে আরো কত আছে, আরো 6 গ্রাম থেকে গেল না 10 গ্রাম থেকে। তাহলে ওই 6 গ্রামকে আমি কি করব, একটা ডিপিএসে নিব 3 গ্রাম, আরেকটা ডিপিএসে নিব 3 গ্রাম, নিয়ে অল্টারনেট বাটকে দিয়ে দিব, রাইট বাটকে 3 গ্রাম, লেফট বাটকে 3 গ্রাম, দ্যাটস ইট। এটা হচ্ছে লোডিং ডোজ। আর মেনটেনেন্স ডোজ যদি বলেন, তাহলে ধরেন লোডিং ডোজ যখন শেষ করলেন তখনের 4 ঘন্টা পরে গিয়ে ওই সেম ভাবে আরেকটা অ্যাম্পল নিয়ে ওখান থেকে হচ্ছে হাফ নিয়ে নেবেন। হাফ মানে কত, 2.5 গ্রাম। 2.5 গ্রাম ইকুয়াল টু কত হয়, 5 ml নিয়ে বাটকে দিয়ে দিবেন, অল্টারনেট বাটক। ধরেন 4 ঘন্টা পরে প্রথমবার দিলেন আপনি রাইট বাটকে, পরের 4 ঘন্টা পরে দিবেন হচ্ছে আপনি লেফট বাটকে, সেভাবে দিয়ে দিবেন। এই হচ্ছে একেবারে প্রাইমারি এক্সপ্লানেশন আর কি। টেন টু 15 ml কত সময় হচ্ছে আপনার লাস্ট কনভালশন থেকে, লোডিং ডোজ থেকে আপনার 24 ঘন্টা কন্টিনিউ করতে হবে, অথবা লাস্ট কনভালশন থেকে 24 ঘন্টা, অথবা ডেলিভারি থেকে 24 ঘন্টা, মানে 24 ঘন্টারই টাইম শিডিউল আর কি।
কেউ একজন জিজ্ঞেস করেছেন সেকেন্ড সিজার 2 সপ্তাহ আগে করতে হয় কিনা। হ্যাঁ, সাধারণত ডাক্তাররা বলে 2 সপ্তাহ আগে করে ফেলার জন্য, বিকজ আমরা জানি যে মাল্টিগ্রাভিডার ক্ষেত্রে আগে আগে ডেলিভারি পেইন উঠে যায়। যদি আল্লাহ না করুক ডেলিভারি পেইন উঠে স্কার যদি ইনকেস রাপচার হয়ে যায়, সেটার জন্য সাধারণত বলে থাকে 2 সপ্তাহ আগে করে ফেলার জন্য। অ্যাটর্নি মানে অ্যাটর্নি কি সেটাই মনে হয় বলতে বলছেন। আচ্ছা, অ্যাটর্নির ব্যাপারটা হচ্ছে কি, ওই ইউটেরাসটা যথাযথভাবে কন্ট্রাক্টেড না হওয়া আর কি, ওটাকে আমরা সাধারণত অ্যাটর্নি বলি, ইউটেরাইন অ্যাটর্নি। এটা কিন্তু পিপিএস এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই অ্যাটর্নিটা। মানে ইউটেরাসটা সঠিক সময় জাস্ট আফটার ডেলিভারি দেখবেন বেশিরভাগ মায়েদের কন্ট্রাক্টেড হয়ে যায়, অনেকের দেখবেন সফট হয়ে থাকে, তখন সেখান থেকে ব্লিডিং হয়। বিকজ আমরা জানি ওই যে প্লাসেন্টা যেখান থেকে সেপারেট হয়ে থাকে না, ওখান থেকে ওই ভেইন বলেন আর্টারি বলেন এগুলো ওপেন থাকে না। তো ইউটেরাস যদি কন্ট্রাক্টেড হতে থাকে, আচ্ছা, সো ওই যে ওপেন এরিয়াগুলো থেকে ব্লিডিং হতেই থাকে, এভাবে হচ্ছে অ্যাটর্নি থেকে ব্লিডিং হয়। আর যখন দেখবেন ইউটেরাস কন্ট্রাক্টেড করে ফেলবে, ওই জায়গাটাকে সংকুচিত করে দিবে, তখন সেখান থেকে আর ব্লিডিং আসতে পারে না। অল্প কিছু সময়ের মধ্যে সেটা ক্লোজ হয়ে যায় এবং আস্তে আস্তে ব্লিডিং বন্ধ হয়ে যায়। ঠিক আছে, সো এটাই মূলত অ্যাটর্নির পিছনে কারণ আর কি। হ্যাঁ, এটার অনেকগুলো রিস্ক ফ্যাক্টর থাকে। অ্যাটর্নির রিস্ক ফ্যাক্টর যেমন আপনার বেবি হলেও হতে পারে, তো এই আর কি। আবার হচ্ছে অনেক সময় প্রলং, ওকে, সো সরি একটু ডিস্টার্ব করছে, নেট কানেকশন ওয়াইফাই দুইটাই প্রবলেম করছে। আচ্ছা, তো অনেক সময় দেখা যাচ্ছে একের অধিক কোনো মা যদি বাচ্চা ক্যারি করে, সেক্ষেত্রেও হতে পারে আর কি, কারণ ইউটারাসটা দেখবেন অনেক বড় হয়ে যায়, ডিস্ট্যান্ডেন্ট হয়ে যায়, তো সেটা তখন সংকুচিত হইতে সময় নেই। আচ্ছা, ম্যাগনেসিয়াম সালফেট দেওয়ার পরে ক্যাথেটার করতে হয়, বিকজ আপনার ইনপুট আউটপুট দেখতে হবে না, কতটুকু আপনি স্যালাইন দিচ্ছেন আর কতটুকু যাচ্ছে সেটা দেখতে হবে। বিকজ আপনার ধরেন ইউরিন আপনি দিচ্ছেন, আউট হচ্ছে না, তাহলে আপনার কিডনি ভালো মতো ফাংশন করছে কিনা সেটা জানাটা তো ইম্পর্টেন্ট, তার জন্য। অনেক অনেক প্রশ্ন, তাই না? আচ্ছা, অ্যাটর্নির ম্যানেজমেন্ট একটু বলি তাহলে। আমার আসলে স্পেসিফিক আজকে সেশনের ওইরকম কোনো প্রিপারেশন নাই, জাস্ট ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করছি। যতটুকু জানাশোনা পড়াশোনা আছে সেখান থেকে, আজকে স্পেসিফিক করে ওইরকম টপিক ধরে প্রিপারেশন নিয়ে আসি নাই, জাস্ট একটু জানতে আসলাম যে আপনাদের কি কি প্রশ্ন আছে। আচ্ছা, অ্যাটর্নির ব্যাপারটা একটু বলি, সেটা হচ্ছে একটু আগে আমরা কিন্তু জেনারেল ম্যানেজমেন্ট বলে ফেলছি, তাই না? স্পেসিফিক করে বলতে মানে আমরা আইডেন্টিফাই করব যে কি কারণে ব্লিডিং হচ্ছে। এখন ধরেন আমরা অ্যাটর্নি পেলাম, তাহলে তখন আমরা কতটুকু পর্যন্ত আগাইছিলাম, ওই যে ট্রানএক্সামিক অ্যাসিড দেওয়া পর্যন্ত আগাইছিলাম। এখন ধরেন ইনকেস তার হচ্ছে ব্লিডিং স্টপ হচ্ছে না, তখন আমাদের কি করতে হবে, তখন কিন্তু ইউট্রাইন কম্প্রেস করতে হবে আমাকে। ইউটারাসটা কম্প্রেস আমরা কিভাবে করতে পারি, আমরা ফুল একটু হ্যান্ড ওয়াশ করে লং হাতে আমরা গ্লাভস পরে নেব, যে লম্বা গ্লাভসগুলো আছে না, সেই গ্লাভস পরে নিয়ে সাধারণত হাত মুষ্টি করে ইউটারাসের এন্টেরিয়র লিপে দিয়ে এভাবে দিয়ে পোস্টেরিয়রের দিকে আমি প্রেশার দিব হচ্ছে ততক্ষণ যতক্ষণ না ব্লিডিং স্টপ হচ্ছে। ধরেন এভাবে দিয়ে রাখলেন, রাখার পর একটু পরে আপনি একটু রিলিফ করে দেখলেন যে ব্লিডিং এখনো আসছে কিনা, সেভাবে আমরা সেটা কন্টিনিউ করতে পারি। এরপরে যদি ব্লিডিং স্টপ না হয় তাহলে আমরা ক্যাথেটারাইজেশন করতে পারি। তারপরে হচ্ছে অ্যাওর্টিক কম্প্রেশন দিতে পারি, মানে যেটা আমরা হচ্ছে পেটের উপর থেকে দিই, সেই কম্প্রেশন দিতে পারি। এগুলো দিয়েও যদি আপনার হচ্ছে স্টপ না হয়, তাহলে যে কোনো একটা প্রসিডিওর অ্যাপ্লাই করতে করতে আপনাকে হায়ার ফেসিলিটিতে রেফার করে দিতে হবে, বিকজ অফ কারণ হিস্টেক্টমির হয়তো বা দরকার হতে পারে। এটা কোনো কারণে ওই যে কোয়াগুলেশন ফেইলিওর থাকে না অনেকের, কোয়াগুলেশন প্রবলেম থেকেও কিন্তু এটা হতে পারে। ঠিক আছে, সো এই গেল ব্যাপার। আর যদি ইনকেস আপনার ফেসিলিটিতে নন নিউমেটিক অ্যান্টি গার্মেন্ট শক নামে একটা ডিভাইস আছে, সেটা যদি থেকে থাকে তাহলে সেটা অ্যাপ্লাই করে দেন আপনার হায়ার ফেসিলিটিতে রেফার করতে হবে।
সো দ্যাটস ইট, এত কঠিন কিছুই নাই। লোডিং ডোজটা হচ্ছে যে 15 থেকে 20 মিনিটই বলা হয় বর্তমানে। ওই যে একটু আগে যেটা ক্যাম্প সাইটে যে প্রোটোকল ইউজ করে বললাম না, সেখানে কিন্তু দেওয়া আছে 5 থেকে 15 মিনিট। এটা হয়তো আমাদের গাইডলাইনেও চলে আসবে ইনশাল্লাহ। তবে আমাদের গাইডলাইনে এখন আমাদের দেশের যে গাইডলাইন আমরা মেনটেন করি সেখানে এখনো 15 থেকে 20 মিনিট আছে। আচ্ছা, আপাতত মনে হয় আর নতুন কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। এনবিডির ইকুইপমেন্টটা জাস্ট আপনি গুগল করলে পেয়ে যাবেন, এটা আর আমি এখানে না বলি, জাস্ট গুগল করলে পেয়ে যাবেন, খুবই কমন জিনিস। টুইন ডেলিভারির ক্ষেত্রে একটা বেবি সেম প্রসিডিউর আপনি করবেন, সেম প্রসিডিউরেই হচ্ছে আপনাকে ডেলিভারি করাইতে হবে। এটার জন্য আলাদা কোনো মানে আলাদা কোনো প্রসিডিউর যে আপনাকে করতে হবে সেটা কিন্তু না। টুইন বেবির জন্য যে ইয়াটা পেলাম প্রশ্নটা, টুইন বেবির ক্ষেত্রে একটা বেবি পেটের ভিতর মরে গেলে আরেকটা জীবিত থাকলে সেটা কিভাবে ডেলিভারি করানো যাবে। অনেক সময় সেটা হতে পারে ইনডিউস করে ফেলে, আবার অনেক সময় দেখা যাচ্ছে টার্মের কাছাকাছি চলে আসলে সেটা হচ্ছে আলট্রা করে ফেলে, এভাবে করায় আর কি, সরি সিজার করে নিয়ে ফেলে, সেভাবে করে। আর ধরেন টার্ম অলরেডি পেইন উঠে গেছে, একটা আউট হয়ে গেলে আরেকটা সেম ভাবে নর্মালি সাধারণত সেকেন্ড বেবি যেভাবে করে সেভাবেই। অক্সিটোসিনের ইউজটাই তো মূলত হচ্ছে আপনার পিপিএস কন্ট্রোলের জন্য। কখন যদি বলেন তাহলে হচ্ছে আপনারা বলতে পারেন আফটার ডেলিভারি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট করার জন্য, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবারটা করার জন্য অক্সিটোসিন আপনি ইউজ করবেন। তারপরে হচ্ছে পিপিএস কন্ট্রোলের জন্য ইউজ করবেন, অনেক সময় ইন্ডাকশনের কাজে ইউজ করা হয়। এই তো এগুলাই আর কি মূলত। তারপর ধরেন কারো অ্যাবর্শন হলো, অ্যাবর্শনের পরে অনেক সময় ম্যানেজমেন্টে ইউজ করা হয়, এইগুলোই। 4 ফিঙ্গার ইকুয়াল টু 1 ফিঙ্গার মানে 1.5 সিম। অনেকের আবার ফিঙ্গার অনুযায়ী অনেকের থাকে না আঙ্গুল ছোট, তাদের ক্ষেত্রে একটু কমও হইতে পারে। যেমন সেদিন আমি কোনো এক কারণে আমাদের মিডওয়াইফদের ফিঙ্গার্সগুলো মেজার করছিলাম, যারা মানে দাবি করতেছিল আপু আমার আঙ্গুল ছোট, আমার মনে হয় 1.5 সিমের কম হবে, তাদেরও দেখা যাচ্ছে একেবারে এক্স্যাক্ট আমি মেজারমেন্ট ট্যাপ আছে না, মেজারমেন্ট ট্যাপ দিয়ে দেখছিলাম 1.5 সবারই, প্রায় সবার। সো ইয়েস, অনেকের ওই 1.5 থেকে একটু বড় হয়, কিন্তু যারা দাবি করে যে আমার আঙ্গুল অনেক ছোট তাদেরও দেখলাম যে 1.5 সিএম আসলো। ঠিক আছে, ফার্স্ট বেবি হওয়ার পর সেকেন্ড বেবি কতক্ষণ পর ডেলিভারি হয়? নর্মালি আপনি দেখবেন আধা ঘন্টা থেকে 45 মিনিট অথবা 1.5 ঘন্টার মধ্যেই হয়ে যাচ্ছে। আর যাদের অ্যাবনর্মাল কোনো কিছু ডেভেলপ করে তাদের ক্ষেত্রে মোর দেন দ্যাট সময় লাগে। আমি এমনও হিস্ট্রি শুনেছি 1 সপ্তাহ পরে গিয়ে ডেলিভারি হয়েছে, বাচ্চা সব কিছু ঠিকঠাক, অনেক সময় থাকে না ওই যে 2টা প্লাসেন্টা থাকে না, তাদের ক্ষেত্রে এরকম হতে পারে। আচ্ছা, এ পর্যন্ত অনেকগুলো বিষয় বললাম, আপনারা একটু বলবেন ক্লিয়ার কিনা, কোনো কনফিউশন আছে কিনা প্লিজ বলবেন। হ্যাঁ 4 ফিঙ্গার ইকুয়াল টু, হ্যাঁ এই হবে 6 সিএমই হবে তো, কারণ 2 ফিঙ্গার মানে 2 আঙ্গুল মানে 3 সিএম, 2 আঙ্গুল মানে 3 সিএম। ইনডিউস ডেলিভারি অনেক সময় থাকে না ওই যে এমনিউটিক ফ্লুইডের সেক আলাদা, তখন কিন্তু ভালো থাকে, মানে এগুলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলা আর কি। আর মেডিকেল সায়েন্সে তো অনেক ধরনের হয়, মেডিকেল সায়েন্স মূলত ডেভেলপ হয় প্র্যাকটিক্যাল থেকেই গিয়ে। প্র্যাকটিক্যালি দেখবেন যখন কোনো মানুষ, কোনো হেলথ কেয়ার প্রোভাইডাররা একটা জিনিস অনেকেই মিলে এক্সপিরিয়েন্স করছে, তখন সেটা আস্তে আস্তে তারা রিসার্চ করা শুরু দেয় এবং সেখান থেকেই আসে।
আচ্ছা, একলামশিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে না মানে ওই যে ম্যানেজমেন্টটা কিন্তু সেম, আপনাকে ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে এটা ঠিক করতে হবে। তবে ধরেন কোনো মার একলাম ঠিক ফিট হচ্ছে, তার সর্বপ্রথম কাজ হচ্ছে তাকে একটা সেফ প্লেসে নেওয়া, যেন সেখান থেকে সে পড়ে না যায়। এরপর হচ্ছে যত দ্রুত সম্ভব তাকে ম্যাক্সালফেটটা স্টার্ট করে দিতে হবে, সাথে হাই ব্লাড প্রেশারের জন্য মেডিসিন দিতে হবে। এবং যদি আপনার হয় কোনো কারণে সে হচ্ছে প্রেগনেন্ট অথবা টার্ম হয়, সেক্ষেত্রে তার বাচ্চাটা টার্মিনেট করতে হবে। বিকজ বাচ্চা টার্মিনেশনটা হচ্ছে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া এবং একলাম্পসিয়ার আলটিমেট সমাধান, বুঝছেন? বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে বাচ্চাটা আউট হয়ে যাবে, আপনার ইউটারাস থেকে বের হয়ে যাবে, এটা ঠিক হয়ে যায় সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া এবং একলাম্পসিয়া। তবে ডিপেন্ড করে বাচ্চাটা টার্ম নাকি প্রি টার্ম সেটার উপর। ধরেন প্রি টার্ম, তখন তো ডেফিনেটলি তাকে হচ্ছে চেষ্টা করতে হবে সার্ভাইভ করানোর। আর যদি টার্ম হয়ে যায় তখন সাধারণত ডিসিশন নিয়ে নেয় যে ডাক্তাররা টার্মিনেট করে দেওয়ার। ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ ফাতেমা, আপনি এগুলো বলে দিয়েছেন, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, এই ধরনের যে বিষয়গুলো আপনারা দেখেন একটু গুগল করলে পেয়ে যাবেন, এগুলো এখানে কোয়েশ্চেন না করলেই চলবে। হ্যাঁ, জাস্ট স্পেসিফিক বিষয়গুলো কিছু থাকে না, সিনারিও বেসড, একটু ঘুরিয়ে ফিরিয়ে কিভাবে অ্যান্সার করা যায়, এই ধরনের গুলো আজকে জিজ্ঞেস করবেন। বিকজ আমি জানি না মুস্তাফিজ ভাই আর কোনো সেশনের অ্যারেঞ্জ করতে পারবেন কিনা। আচ্ছা, এই একলামশিয়ার মানে টাং বাইটের জন্য আগে বলা হয়তো যে একটা আপনি কিছু দিবেন মুখের ভিতর, বাট এখন এটাকে কিন্তু অ্যাভয়েড করা হচ্ছে। বিকজ এটা এখন হয়তো কিছু কিছু রিসার্চে আসতেছে, আপনি যদি টাং বাইট না হওয়ার জন্য কিছু দেন, ওটা আবার দেখা যাচ্ছে আপনার হচ্ছে শ্বাসনালী ব্লক করে ফেলতে পারে। এটার জন্য এটা আবার অ্যাভয়েড করতে বলা হচ্ছে আর কি ইদানিং। গাইনি আর ভাই আসলে এটা হচ্ছে ডিপেন্ড করে আপনাকে প্রশ্নটা কেমন করছে, ঠিক আছে? আমাকে যদি ধরেন আমাকে কেউ একজন প্রশ্ন করলো, এখন ধরেন আমাকে বললো যে আপনি একটু বলবেন, আমাকে একটা মা আপনার কাছে হচ্ছে ইয়া থেকে আসলো, বাসা থেকে আসলো, ডেলিভারি ঘরে হয়ে গেছে, এখন হিউজ ব্লিডিং নিয়ে আসছে, আপনি দেখতে পাচ্ছেন তাকে, তার পুরো কাপড় চোপড় ভিজে গেছে, রক্তে ভিজে গেছে, এই মুহূর্তে আপনি কি করবেন? এরকম যদি বলে, আমি বলবো এই ধরনের একজন মাকে আমি যখন আমার কাছে পাবো, তখন আমি সর্বপ্রথম, যেহেতু এটা একটা অবস্ট্রেটিক্যাল ইমার্জেন্সি, আমি শাউট ফর হেল্প বলবো, অথবা শাউট ফর হেল্প করব, অথবা এটা বলতে পারেন যে আমি হেল্পের জন্য ডাকবো। যদি আমি ডিরেক্ট ক্যান্ডিডেট হিসেবে অ্যান্সার করে আমি সেভাবে করতাম। শুরুতে আপনি এটা একটু বলতে পারেন যে ধরেন প্রশ্ন আপনাকে করলো, আপনি যে স্যার বা ম্যাডাম যেই থাকুক না কেন, ওনাকে বলতে পারেন যে থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। সো এই ধরনের কোনো মাকে যদি আমি পাই আমার কাছে অথবা আমার হাসপাতালে, আমি যেখানে কাজ করছি বা যেখানেই হোক না কেন, আমি সর্বপ্রথম সাহায্যের জন্য ডাক দিব। আমার যদি আচ্ছা, আমার যদি কোনো কলিগ থাকে, সে যেই থাকুক না কেন, আমি সাহায্যের জন্য ডাকবো। বিকজ সে মেডিকেল পার্সন হোক নন মেডিকেল হোক, কোনো না কোনোভাবে আমাকে সাহায্য করতে পারে। এখন আমি মাকে খুব দ্রুত যেখানে আমি ম্যানেজমেন্ট করব সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেখানে নিয়ে গিয়ে আমি হচ্ছে যারা অ্যাটেন্ডেন্স আছে তাদের কাছ থেকে আমি কাজ করতে করতে একটু হিস্ট্রি নেওয়ার চেষ্টা করব যে কি ঘটেছিল। এখন আমি যেহেতু দেখতেই পাচ্ছি এটা একটা পিপিএস, তাহলে আমার দ্বিতীয় কাজ কি হবে, তার সে এবং তাকে ধরেন আমি কনসার্স দেখতে পাচ্ছি, তাহলে আমার দ্বিতীয় কাজ হবে কি, অক্সিটোসিন দিয়ে দেওয়া। ঠিক আছে, যেহেতু সে ঘরে ডেলিভারি করেছে, সে হয়তো বা কোনো অক্সিটোসিনই ইউজ করে নাই, অথবা ইউজ যদি করেও থাকে আমি আরেকটা সেকেন্ড ডোজ দিয়ে দিলাম। দিয়ে আমি খুব দ্রুত তার হচ্ছে আইভি চ্যানেল ওপেন করে দিব, তাকে হচ্ছে স্যালাইন দিব, তারপর হচ্ছে স্যালাইনের মধ্যে আমি অক্সিটোসিন দিব, ক্যাথেটারাইজেশন করবো, ওই যে একটু আগে বললাম ম্যানেজমেন্ট, এগুলো স্টার্ট করে দিবেন। আমি মনে করি এভাবেই দিলে স্মার্টলি আপনার অ্যান্সার হয়ে যাবে। দ্বিতীয়ত আপনি যখন শেষ করবেন তখন হচ্ছে আপনি বলতে পারেন যে আমি এইভাবেই এই মাকে অথবা এই কেসটা ম্যানেজ করার চেষ্টা করব, এবং ম্যানেজ করা শেষ হয়ে গেলে মা যদি স্টেবল হয়ে যায় সেটা আমি অ্যাটেন্ডেন্সকে জানাবো, এবং পরবর্তী কি কি কাজ করব সেটাও আমি তাদেরকে জানাবো। মানে 1-to-1 কেয়ার, পাশাপাশি হচ্ছে যে ইনফরমেশন দেওয়া অ্যাটেন্ডেন্সকে, সেই বিষয়টা সবসময় মাথায় রাখবেন যে কোনো কেস ম্যানেজের ক্ষেত্রে। এটাই
আচ্ছা, আমি সাধারণত দেখেছি এটাতে হচ্ছে, আমি একজন মিডওয়াইফ হিসেবে আমি তো এক্সপার্টলি আপনাকে অ্যান্সার করতে পারবো না এই যে ডায়াবেটিস মেলাইটাসের যে প্রশ্নটা আসলো। তবে আমি যেটা দেখেছি, আমার যারা সিনিয়র ডক্টররা আছেন তাদের ক্ষেত্রে আমি দেখেছি, ওনার যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে সেই ক্ষেত্রে সাধারণত দেই না, আর যদি ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে ওটিতে নেওয়ার আগে সেক্ষেত্রে সাধারণত দেই। আমি সেটাই দেখেছি, এবং এর পরবর্তী ফ্লুইডগুলো তারা সেভাবে মেনটেন করে, এটাই আমি দেখেছি। আর হচ্ছে স্যালাইনের অক্সিটোসিন দেওয়ার জন্য স্যালাইন হচ্ছে সবসময় স্ট্যান্ডার্ড হচ্ছে নর্মাল স্যালাইন, বিকজ আপনি জানেন না কোন মায়ের ডায়াবেটিস আছে, কোন মায়ের হচ্ছে আপনার আছে কি বলে হাই ব্লাড প্রেশার আছে, ঠিক আছে। সবসময় ইটস বেটার টু চুজ নর্মাল স্যালাইন। তবে আপনি ধরেন অনেক মায়ের থাকে না যে পিপিএস হয়েছে, তার তো ব্লাড প্রেশার এমনিতেই লো হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি চাইলে হচ্ছে হার্টম্যান সলিউশন চুজ করতেই পারেন। অক্সিটোসিন হচ্ছে 10 ইন্টারন্যাশনাল ইউনিট দিবেন, ওই যে সেকেন্ড ডোজের যেটা অক্সিটোসিন বলছি না, আইএমএ যেটা দিবেন এটা 10 ইন্টারন্যাশনাল ইউনিট দিবেন, আর স্যালাইনে যেটা শুরুতে স্টার্ট করবেন সেখানে হচ্ছে 20 ইন্টারন্যাশনাল ইউনিট দিবেন। আচ্ছা, গাইনি এবং অবসের মধ্যে পার্থক্যের একটা প্রশ্ন পাচ্ছি। গাইনি এবং অবসের যে পার্থক্য, এটাকে আমি প্রাইমারিলি ভাগ করব আপনার হচ্ছে প্রেগনেন্সি এবং নন প্রেগনেন্সির যে ব্যাপারগুলো আছে সেটা নিয়ে, মানে রিপ্রোডাকশনটাকেই মূলত আমি হচ্ছে আপনার অবসে নিয়ে আসব। আর যদি রিপ্রোডাকশন ছাড়া মানে ফিমেল অর্গান, হ্যাঁ ফিমেল অর্গান বাট রিপ্রোডাকশনের সাথে রিলেটেড না, এই ধরনের অন্য বিষয়গুলোকে আমি সাধারণত গাইনিতে নিয়ে আসবো। যেমন ধরেন আমি যদি বলি, ধরেন কেউ একজনের অবস্ট্রেটিক ফিস্টুলা হলো, প্রসূতিগত ফিস্টুলা হলো, হ্যাঁ এখন হচ্ছে এটা অবস্ট্রেটিক ইস্যুর সাথে জড়িত, বাট কিন্তু এটা কিন্তু ডিরেক্ট কোনো ধরনের মানে অবস্ট্রেটিক ইস্যু না, এটা পরবর্তী চলে যাচ্ছে গাইনি রিলেটেড ইস্যুতে, তাই না? যেহেতু এটা একটা আপনার ধরেন ইউটেরাস রিলেটেড প্রবলেম, অথবা ধরেন বেসিকোভেজাইনাল হতে পারে, অথবা হচ্ছে আপনার রেক্টোভেজাইনাল হতে পারে, তখন কিন্তু গাইনি রিলেটেডই চলে যাচ্ছে, এটা কিন্তু অবস আর তখন থাকে না। আবার ধরেন এমন হতে পারে কারো ধরেন ব্রেস্টে প্রবলেম, এটা কি তখন আর অবসে থাকে? তখন কিন্তু এটা গাইনিতে চলে যায়, বিকজ ইটস নট রিলেটেড উইথ দ্য ডেলিভারি অ্যান্ড এনি আদার ইস্যুস। অবস্ট্রেটিক ফিস্টুলা অনেক সময় কিছুটা হলো রিলেটেড থাকে, বাট ধরেন কারো ব্রেস্ট প্রবলেম, তখন কিন্তু ওইটার অবসের সাথে রিলেটেড থাকে বলে আমার মনে হয় না। সো এটা নিয়ে হয়তো আরেকটু ডিটেলস আমি দেখা যাক, আমি ডিটেলস কোনো ইনফরমেশন কালেক্ট করে দেওয়ার ট্রাই করবো, মুস্তাফিজ ভাইকে দেওয়ার ট্রাই করবো, উনি হয়তো আপনাদেরকে দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ। ইন্টারন্যাশনাল ইউনিট হচ্ছে এটা সাধারণত পুরো ইন্টারন্যাশনালি কাউন্ট করা হয়, এই জন্য এটাকে ইন্টারন্যাশনাল ইউনিট বলা হয়। যেমন অনেক মেডিসিন দেখবেন আমাদের দেশে যেটা পাওয়া যায় সেটা বাইরের দেশে পাওয়া যায় না, বা ইউনিটটা হয়তো সেভাবে ভাগ করা থাকে না, আমাদের দেশে হয়তো এক ধরনের ইউজ করতেছে, বিদেশে অন্য ধরনের ইউজ করতেছে, এরকম হয় না? তবে এই যে অক্সিটোসিন, এটা হচ্ছে ইন্টারন্যাশনালি স্বীকৃত, এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে এটাকে হচ্ছে ওই ইউনিটটা ইন্টারন্যাশনাল পর্যায়ে কাউন্ট করা হয়, এজন্য এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ইউনিট। পিবিএ এক্সামিনেশন করার সময় কোনো অ্যান্টিসেপটিক সলিউশন আপনাকে ইউজ করতে হবে না, আপনি শুধুমাত্র আপনার হাইজিন মেনটেন করবেন, অন্য কোনো অ্যান্টিসেপটিক সলিউশন কিন্তু ইউজ করার কথা বলা হয় না। তবে আপনি চাইলে মাকে একটু ইন কেস উনি যদি আনহাইজেনিক থাকে সেক্ষেত্রে একটু বলতে পারেন যে তার পেরিনিয়ামটা ওয়াশ করে আসার জন্য। ধরেন আপনি দেখছেন ওখানে হচ্ছে স্টোল আছে মায়ের পেরিনিয়ামে, এখন ইনকেস আপনি যখন এক্সামিনেশন করতে যাবেন এমন অবস্থা যে স্টোলটা হয়তো বা আপনার হচ্ছে সার্ভিক্সে হয়তো চলে যেতে পারে, অথবা ধরেন হচ্ছে আপনার ডেলিভারি ভ্যাজাইনাল ক্যানাল দিয়ে হয়তো ভিতরে চলে যেতে পারে, ওই ধরনের কোনো সিচুয়েশন দেখলে তখন হয়তো মাকে আপনি ক্লিন করে আনতে পারেন, অথবা অ্যান্টিসেপটিক কোনো সলিউশন মন চাইলে ইউজ করতে পারেন, বাট নর্মালি হচ্ছে অ্যান্টিসেপটিক সলিউশন তো ইউজ করার কথা না। যে ক্রিমটা ইউজ করে এটা অনেক সময় দেখবেন আপনি মায়েদের হচ্ছে ধরেন কারো মেমব্রেন রাপচার হয়ে গেছে, 2-3 দিন ধরে মেমব্রেন রাপচার, একেবারে ড্রাই হয়ে আছে,
মা হয়তো বা পিবি করতে গেলে ব্যথা পাচ্ছে, তখন ওই যে হেক্সিটিন ক্রিমটা সাধারণত ইউজ করে। দ্যাটস ইট। এটা সাধারণত এটার আপনি হচ্ছে এক্সাক্ট কোনো সেরকম অ্যান্সার পাবেন না, তবে এটা কাউন্ট করতে আপনার সাধারণত বলা হয় যে কিছু স্যানিটারি প্যাড আছে না, মানে ম্যাটারনিটি প্যাড যেগুলো আছে ওইটাতে বলা হয় হচ্ছে আপনার টোটাল একেবারেই কাউন্ট করলে মানে 60 থেকে 70 ml পর্যন্ত আপনার ব্লাড ধরে, সেটা বলা হয় আর কি। সরি, টোটাল কাউন্ট করলে আপনার বলা হয় 1 থেকে 150 ml পর্যন্ত ব্লাড সে হচ্ছে ক্যারি করতে পারে। বাট নর্মালি দেখবেন উপরের একটু জায়গা হয়তো ভিজে আছে, মানে 3 ভাগের 1 ভাগ হয়তো ভিজে গেল, তখন বলা হয় আপনার 60 থেকে 70 ml হতে পারে। এখন ডিপেন্ড করে আধা ঘন্টার মধ্যে যদি কারো 3টা প্যাড একেবারে পুরো ভিজে যায়, সাধারণত দেখবেন নর্মাল ডেলিভারির পরে মায়েদেরকে ওই ধরনের 3টা প্যাড একসাথে পরিয়ে দেওয়া হয়। 3টা প্যাড যদি একসাথে ভিজে যায় সেক্ষেত্রে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে দিস ইজ পিপিএইচ অর পিপিএস এর দিকে যাচ্ছে, এরকম কিছু একটা কাউন্ট করতে হবে। তবে এটা হচ্ছে ডিপেন্ড করে আর কি কোন প্যাড কতটুকু পরিমাণ আপনার হচ্ছে কতটুকু পরিমাণ লিকুইড শোষণ করতে পারে সেটা ডিপেন্ড করে। ব্রেস্ট প্রবলেম কি সার্জারি রিলেটেড না? এটা হ্যাঁ গাইনি রিলেটেড, তো গাইনি আর অপসের মধ্যেই মনে হয়েছিল সম্ভবত প্রশ্নটা। হ্যাঁ ওই যে সেপটিক টেকনিক ইউজ করবেন একজন বলছে, হ্যাঁ সেপটিক কোনো সলিউশন ইউজ করার দরকার নাই, সেপটিক টেকনিক ইউজ করবেন, হাইজিন মেনটেন করতে হবে 2 সাইডেই সব কিছু। এই আর কোনো প্রশ্ন কি আছে? না থাকলে আমরা শেষ করতে চাই। আচ্ছা, ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আপনাকে ধরেন জিজ্ঞেস করতে পারে, বিশেষ করে নর্মাল ডেলিভারি, এটা একটু আগে আমি বলেছি। পিপিএসটা আপনার হচ্ছে ইম্পর্টেন্ট টপিক বলে আমি মনে করি, যেহেতু বাংলাদেশে মাতৃমৃত্যুর পিছনে কিন্তু বেশ কিছু কারণ থাকে, তার মধ্যে আপনার পিপিএস একটাই, সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া একটা, তারপরে হচ্ছে আপনার প্রলং অবস্ট্রাক্টেড লেবার আছে। সো এইগুলোই সাধারণত আমি কমন টপিক আর কি, কমন এবং ইম্পর্টেন্ট টপিক। তারপরে নর্মালের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, অবশ্যই এনবিডি নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি, তারপরে হচ্ছে আপনার কয়টা এনসি ভিজিট, কয়টা পিএনসি ভিজিট, এগুলো হয়তো একটু জিজ্ঞেস করতে পারে। তারপরে হচ্ছে বলতে পারে যে পিএনসির সময় আপনি একটা মাকে বিদায় দিচ্ছেন, এখন তাকে কিভাবে বলে দিবেন যে বাচ্চার কি কি কেয়ার নেবে, কি কি কেয়ার করা উচিত, এগুলো খুবই কমন বিষয়, এগুলো হয়তো জিজ্ঞেস করতে পারে কমন হিসেবে। তারপর আর কি, আর হচ্ছে ধরেন বলতে পারে আপনার আচ্ছা আমি একটু প্রশ্নগুলো আচ্ছা যাই হোক আপনার প্রশ্নগুলো করেন। হ্যাঁ এই ধরনের টপিকগুলো সাধারণত কমন। আর হতে পারে ধরেন নিউবর্নের ইমিউনাইজেশন সম্পর্কে হয়তো জিজ্ঞেস করতে পারে, এটা একটু আপনারা কোনো একটা টিকার কার্ড নিয়ে দেখে নেবেন, কয়টা টিকা কি কি কখন কি দিতে হয়, যেমন বিসিজি ডোজ কত, এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করতেই পারে। বলা যায় না কাকে আসলে কখন কোথায় থেকে প্রশ্ন করে দেয়, এগুলো বলা যায় না। আবার হচ্ছে আরো কি আছে, তারপরে একেবারে খুবই কমন যদি আমরা বলি, ধরেন আপনাকে হয়তো বলতে পারে যে একজন প্রেগনেন্ট মাকে আপনি পেলেন, এখন তাকে দেখে আপনার হচ্ছে ফ্যাকাশে দেখাচ্ছে, আপনি কিভাবে এনিমিয়া চেক করবেন, কিভাবে জন্ডিস চেক করতে পারেন, এগুলো হয়তো জিজ্ঞেস করতে পারে। তারপরে এই ধরনের মাকে পেলে আপনি হচ্ছে জেনারেল কি কি পরামর্শ দিবেন, যেমন আমরা কি বলি আয়রন রিচ ফুড খেতে বলি, আয়রন সাপ্লিমেন্টেশন নিতে বলি, তারপরে হচ্ছে
কোনো ধরনের কৃমির কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা আমরা খেয়াল করতে বলি। এই বিষয়গুলো তো জেনারেল প্রশ্ন করতেই পারে, এগুলো একটু মাথা কাটায় পড়তে হবে আর কি। লেবারের যে 3টা স্টেজের টাইম পেনসিমাকে, আচ্ছা লেবারের তো আমরা 3টে স্টেজ জানি তাই না? লেবারের 3টে স্টেজের মধ্যে কি কি থাকে বলেন তো? প্রথম স্টেজ অথবা ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। তো আপনি দেখবেন এই যে ফার্স্ট স্টেজ সাধারণত কারো কারো ক্ষেত্রে হচ্ছে 6 থেকে 8 ঘন্টা, মানে প্রাইমির ক্ষেত্রে বিশেষ করে 10 থেকে 12 ঘন্টা সময় নিতে পারে, মাল্টির ক্ষেত্রে 6 থেকে 8 ঘন্টা এই সময় নেই। তারপরে হচ্ছে আপনার সেকেন্ড স্টেজ দেখবেন প্রাইমি গ্রাভিডার ক্ষেত্রে 1 থেকে 3 ঘন্টা সময় নিতে পারে, আর মাল্টির ক্ষেত্রে আপনার হচ্ছে আধা ঘন্টা থেকে 45 মিনিট 1.5 ঘন্টা সময় নিতে পারে, নর্মাল আর কি। আর থার্ড স্টেজের ক্ষেত্রে আমরা জানি নর্মালি হচ্ছে প্লাসেন্টা 5 থেকে 15 মিনিটের মধ্যে আউট হয়ে যায়, তবে আধা ঘন্টায় সাধারণত বলা হয় আর কি, মানে আধা ঘন্টা হচ্ছে টাইম লিমিটেশন। আধা ঘন্টার মধ্যে যদি না হয় এরপরে হচ্ছে ব্যবস্থা নিতে হয়, আর 1 ঘন্টার মধ্যে না হলে এটা ম্যানুয়ালি রিমুভ করতে হয়, এই হচ্ছে ব্যাপার। আর কি আর কিছু কি জিজ্ঞেস করছেন? পিএনসি মাকে কি কি অ্যাডভাইস দিন? পিএনসি মাকে আসলে অ্যাডভাইস দেওয়ার মধ্যে অনেক অ্যাডভাইস থাকে। তাকে আমরা ব্রেস্ট ফিডিং এর অ্যাডভাইস দিতে পারি, তাকে হচ্ছে কিভাবে জেনারেল হাইজিন মেনটেন করবে সেটা আমরা বলতে পারি, বাচ্চাকে কিভাবে টেক কেয়ার করতে পারে সেটা বলতে পারি, বাচ্চাকে যেন 3 দিনের আগে গোসল না করায় সেটা বলতে পারি, ইমিউনাইজেশনটা যেন সে ঠিকঠাক মতন দেয় বাচ্চাকে নেই বাচ্চার জন্য সেটা আমরা বলতে পারি। তারপরে হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং মেথড নিয়ে আমরা বলতে পারি, বার্থ স্পেসিং নিয়ে বলতে পারি। আর কি আছে, পিএনসি ভিজিটে যেন আপনার কাছে আসে সেটা বলতে পারি। আর কি আরো অনেক বিষয় থাকে, ওই ঘরে গিয়ে যেন একেবারেই 40-42 দিনের মধ্যে সে যেন খুব ভারী কাজগুলো না করে সেটা বলতে পারি, কিভাবে ইপিসিওটমি কেয়ার নিবে সেটা আমরা বলতে পারি, এইগুলোই। হ্যাঁ, প্রেগনেন্সিতে যদি মনে হয় কারো হচ্ছে ক্রিমির প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে খাওয়া যাবে বলেন, বাট আমাদের তো কালচার জানেন বাংলাদেশে মানুষজন আসলে ভয় পায়, কৃমিনাশক ওষুধ খেলে মনে করে যে ইয়া হয়ে যাবে, অ্যাবর্শন হয়ে যাবে, সেটার জন্য সাধারণত খেতে চায় না। এই কৃমিনাশক ওষুধ সাধারণত 5 মাসের পর থেকে খাওয়া যায়। খাওয়া যাবে, আমি কাকে জানি দেখতে পাচ্ছি, খাওয়া যাবে, গাইডলাইনে আছে খাওয়া যাবে। ফাতেমা খুব সম্ভবত, ফাতেমা খেয়াল রাখেন খাওয়া যাবে, কৃমিনাশক ওষুধ গাইডলাইন বলে খাইতে পারবেন। তবে যদি দরকার হয়, এটা মানে আননেসেসারি শুধু শুধু সবাইকে কিন্তু রুটিনলি দিয়ে দেওয়ার দরকার নাই, যদি দরকার হয়। অনেক সময় কি কি হয়, কারো যদি কৃমি হয় তাদের কিন্তু ওই যে এনিমিয়া হয়ে যেতে পারে, কৃমির কারণে কিন্তু এনিমিক হয়ে যায় মানুষজন, এটা তো জানা আছে নিশ্চয়ই। তো সেই ক্ষেত্রে দেয়া যায় আর কি। না, মেট্রোনিডাজল প্রেগনেন্সিতে সেফ না। পিএনসি ভিজিট হচ্ছে 4টা, একটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে 2 থেকে 3 দিন, 4 থেকে 7 দিন এবং 42 থেকে 45 দিন বলা হয়, অথবা 42 দিন যাই বলেন না কেন। বিশপ স্কোরটা হচ্ছে একটা স্কোরিং সিস্টেম, যেটার মাধ্যম দিয়ে আপনি জানতে পারবেন হচ্ছে মায়ের ইয়া করা যাবে কিনা, কি বলে এটা, ইন্ডাকশন করা যাবে কিনা, লেবার ইন্ডাকশন করা যাবে কিনা। বিশপ স্কোর হচ্ছে সাধারণত আপনি যদি কোনো মা আপনার হচ্ছে ধরেন <6 থাকে, সেই ক্ষেত্রে সে ইন্ডাকশনের জন্য ইলিজিবল না। যদি সে 6 থেকে 13-র মধ্যে মার্কিং পাই টোটাল স্কোরিংটা করার পরে, তাহলে তাকে আপনি ইন্ডাকশন করতে পারবেন, ঠিক আছে, এই আর কি। আর বিশপ স্কোরের মধ্যে আমরা সাধারণত কি কি দেখি, বিশপ স্কোরের মধ্যে আমরা হচ্ছে সার্ভিক্সে হচ্ছে আচ্ছা সার্ভিক্সের ডায়ালেশন হচ্ছে কিনা, ইফাসমেন্ট হচ্ছে কিনা এগুলো দেখি। তারপর হচ্ছে সার্ভাইকাল লেন্থ কতটুকু আমরা দেখি, তারপরে কনসিস্টেন্সি কেমন সেটা দেখি, বা তারপর হচ্ছে ফিটাল হেডের পজিশন দেখি, হেডের স্টেশন দেখি,
এইগুলোই। হ্যাঁ, সিজার হওয়ার পরে নর্মাল ডেলিভারি ট্রাই করা যায়। সো ইটস ডিপেন্ড অন দ্য ফেসিলিটি, আপনি কোন ফেসিলিটিতে কাজ করছেন অথবা কোথায় আপনি আম, কোথায় হচ্ছে আপনি করাতে চাচ্ছেন। যেমন ধরেন আমি এখানে কক্সবাজারে বসে আমি চিন্তা করতে পারবো না এখানে বিবেক করানোর। হ্যাঁ, তো আবার ওইরকম এক্সপার্ট হচ্ছে গাইনি ডক্টররা থাকে, কারা করায় কারা করায় না এরকম অনেকেই থাকে। সব গাইনি ডক্টর আবার বিবেক করায় না, কারণ সেই রকম এক্সপার্টাইজের দরকার আছে আর কি। ইপিসিওটমি দেওয়ার ক্ষেত্রে এটার আসলে আমি স্পেসিফিক ডোজ না কোথাও পাই নাই, যেটা টু বি অনেস্ট। কোনো গাইডলাইন বলেন, কোনো বই বলেন, আমি এই পর্যন্ত কোথাও আমার চোখে পড়ে নাই। তবে আমি আমার একজন ইন্টারন্যাশনাল মেন্টরের কাছে আমি জেনেছি এটা হচ্ছে 10 ml পর্যন্তও ইউজ করা যায়, সেটা বলা হয়। এটার হচ্ছে ওইরকম কোনো সাইড এফেক্ট থাকে না বলে আমি জেনেছি। এবং আমরা দেখবেন আমাদের দেশের কালচার অনুযায়ী, কালচার বলবো না, এটা আসলে আমাদের নিজেদেরই একটা ল্যাকিংস, আমি বলবো নলেজ ল্যাকিংস। আমরা কি করি, মায়েদেরকে ইপিসিওটমি না দিয়ে যে যখন ব্যথা আসে তখন এমনিতে কেটে দিই। সো ইটস সো প্যাথেটিক, সো প্যাথেটিক। প্লিজ এই কাজটা অ্যাটলিস্ট আজকে আমাকে যারা শুনছেন, আপনারা নিজেরা তো করবেন না এবং অন্যদের আশেপাশে কখনোই করতে দিবেন না। প্লিজ বাধা দিবেন। এটার জন্য আমাদেরকে ওই যে সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে, এটা মনে রাখবেন। আজকে সেশনের বাইরে গিয়ে একটু বললাম, মানবিকতার কথা বলছি, বাট সত্যি এটা খুবই প্যাথেটিক, খুবই প্যাথেটিক। এটা আমরা কখনোই করব না। অবশ্যই বলা হয় সাধারণত 10 ml পর্যন্ত দেওয়া হয়। আমি আমার ওই ইন্টারন্যাশনাল একজন মেন্টরের কাছে জেনেছি এবং কয়েকজনই বলেছে, বাট আমার কাছে আসলে এই পর্যন্ত আমি কোনো ন্যাশনাল ইন্টারন্যাশনাল আলহামদুলিল্লাহ অনেক বইয়ের টাচে আমার যাওয়া হয়েছে, আমি কোথাও ওই ডোজটা স্পেসিফিক পাইনি। অনেক প্রোটোকল পড়েছি, প্রোটোকল জেনেছি, বাট কোথাও আমি ডোজটা স্পেসিফিক পাই নাই। ওনারা বলতেন 10 ml পর্যন্ত দেওয়া যায়। অনেক মায়েদের ক্ষেত্রে আমি ইন প্র্যাকটিক্যাল দেখেছি 5 to সর্বোচ্চ দেওয়া লাগছে 4 ml 5 ml একটুকু দিলেই হয়ে যায়। তবে আমাদের খেয়াল করতে হবে আমরা যেন এনাফ পরিমাণ লিডোকেন দিই, লিডোকেন না দিয়ে যেন আমরা মাদেরকে কেটে না দিই। খেয়াল করেন একবার, ধরেন আপনার পেইন আছে কোনো কারণে, আপনাকে সিজার দিয়ে কাটতেছে, আপনি বুঝতে পারেন নাই, বাট সাডেন যখন আপনার পেইনটা চলে যাবে, আপনার সেন্স চলে আসলো, হাউ উইল ইউ ফিল? বুঝতে পারতেছেন ব্যাপারটা? তো যাই হোক, আমরা যেন এই কাজগুলো না করি আর কি, নিজেরাও যেন না করি, অন্যদেরকেও যেন বাধা দেই কাজে। আচ্ছা, এটাই। আই হোপ আপনি ক্লিয়ার ইপিসিওটমির ব্যাপারটা। আমরা অনেক র্যান্ডম উত্তর জানা হয়েছে, তাই না? আই ডোন্ট নো একজন সিঙ্গেল কেউ এগুলোর নোট করতেছেন কিনা। প্লিজ নোট করবেন, এগুলো কাজে আসবে ইনশাল্লাহ, আপনাদের কাজে আসবে। নিজেদের কাজে না আসলেও অন্যদের সাথে শেয়ার করে দিন, তারা জানতে পারবে। ইপিসিওটমি দেওয়াতে কি কোনো রিস্ক থাকবে? হ্যাঁ, ইপিসিওটমিটা আসলে কখনোই আমরা আননেসেসারি দিব না। ইপিসিওটমি আমরা কখন দিব? যদি আমি দেখছি যে ফিটাল ডিস্ট্রেস হচ্ছে, পেরিনিয়াল রিজিড আছে, মানে থাকে না কিছু কিছু মায়েদের কিন্তু পেরিনিয়াম পাবেন যে অনেক রিজিড, যাদের ক্ষেত্রে দেখবেন আপনার বাচ্চা ডেলিভারি হেড আউট হইতেই ছিঁড়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এমনভাবে ছিঁড়বে যেন একবারে 4 ডিগ্রি টিয়ার হয়ে যাবে, সেই সকল মায়েদের ক্ষেত্রে আপনি দিতে পারেন। তারপর বললাম কখন, ফিটাল ডিস্ট্রেস যদি হয় এবং ম্যাক্রোসোমিক বেবি যদি হয় সেক্ষেত্রে, এছাড়া ইপিসিওটমি দেওয়া যাবে না। ইয়েস, হ্যাঁ, এটাই বেটার। এখন আপাতত কনসেন্ট্রেশন দিয়ে সেশনটা দেখেন এবং আপনারা যদি কোনো প্রশ্ন থাকলে সেটা করেন এবং পরে হচ্ছে সেভাবে নোট ডাউন করে নিন, অথবা এখন যদি শোনার সাথে সাথে একটু ছোট ছোট পয়েন্ট দিয়ে নোট করে নেন, পরে এটা দেখবেন নিজে নিজেই এক্সপ্লেন করে লিখতে পারতেছেন। ওয়েলকাম, আপনাদের সবাইকে অনেক থ্যাংক ইউ, অনেকজন জয়েন করেছেন, ভালো লাগলো। সবাই ইন্টারঅ্যাক্টিভ হলে ভালো লাগে কোনো সেশন নিয়ে। কয়টা বাজে? 10টার সময় ট্রেন আসে। আচ্ছা, আমি কি আর কোনো প্রশ্ন পাবো মিডওয়েফারি রিলেটেড? প্লিজ মিডওয়েফারি রিলেটেড যদি আর কোনো প্রশ্ন কেউ করেন, আমি অ্যান্সার দিতে চাচ্ছি, দিয়ে একেবারে শেষ করে দেই।
আর যদি কোনো প্রশ্ন না থাকে আমরা শেষ করি। 1 hour আই থিঙ্ক অলমোস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি সবসময় সবাইকে বলি, সেটা যেখানেই সেশন নেই না কেন সবসময় বলি নোট নোট নোট। রেকর্ডিং ইজ সো ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা কাজে। এখানে না শুধু, আমরা নার্সিং মিডওয়াইফারি যেখানেই প্র্যাকটিস করি না কেন, রেকর্ডিং ইজ সো ইম্পর্ট্যান্ট। রেকর্ডিং আপনাকে বাঁচাবে, রেকর্ডিং আপনাকে ফাঁসাবে। মনে রাখবেন, যতক্ষণ আপনি কোনো কাজ রেকর্ড করেন নাই ততক্ষণ আপনি কোনো কাজই করেন নাই। এটাই হচ্ছে কথা। পেরিনিয়াম টিয়ারের হচ্ছে টাইপ আমরা কি বলি? ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, 4th ডিগ্রি টিয়ার, তাই না? 4th ডিগ্রি অথবা ফিস্টুলা, যেটাই বলেন না কেন। সো ফার্স্ট ডিগ্রি টিয়ার যদি হয় ভিতরে যে মিউকুসাগুলো আছে না, শুধু এইগুলো একটু ছিড়বে। তারপরে যখন আপনার হচ্ছে সেকেন্ড ডিগ্রি টিয়ার হবে, সেকেন্ড ডিগ্রি টিয়ারে কি হবে? সেকেন্ড ডিগ্রি টিয়ারে মানে উপরে জাস্ট স্কিনটা এবং উপরে হালকা মিউকুসা, এগুলো দেখবেন জাস্ট স্কিনটা একটু হয়তো হালকা ছিঁড়ে গেছে এরকম লাগবে ফার্স্ট ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি কি করবে? আপনার স্কিন, তারপরে হচ্ছে ভিতরের মাসেল পর্যন্ত যাবে। থার্ড ডিগ্রি কি হবে? আপনার ভিতরে মিউকুসা বলেন, মাসেল বলেন, স্কিন বলেন, সব যাবে। ওই যে অ্যানাল যে স্পিনস্টার আছে সেখান থেকে কিছু মানে লেগে থাকবে আর কি। মানে আপনি যখন দেখবেন রেকটামে ফিঙ্গার ইনসার্ট করে দেখবেন যে ওইটা হচ্ছে একেবারে এক হয়ে যায় নাই, ঠিক আছে? আবার যখন 4th ডিগ্রি দেখবেন তখন একেবারেই হচ্ছে ভেজাইনাল এরিয়া থেকে ধরে আপনার পুরোটা ছিঁড়ে যাবে। আপনি দেখতেই পাবেন রেকটাম এবং ভেজাইনা এক হয়ে গেছে। সেটাকে ফিস্টুলাও বলে, কিন্তু অবস্ট্রাটিক ফিস্টুলা, মনে রাখবেন। হাই রিস্ক প্রেগনেন্সি, আচ্ছা অনেক প্রশ্ন আসতেছে। আচ্ছা আগে একটু বলি, অক্সিটোসিনের ওভারডোজের অনেক রিস্ক থাকে। বিশেষ করে আপনার যদি ইয়াতে হয়, মানে বাচ্চা ইউটেরাসে থাকা অবস্থায় হলে কি হবে? ইউটেরাস হাইপার স্টিমুলেট করবে, বাচ্চা হাইপোক্সিক হয়ে যাবে, তারপরে হচ্ছে ইউটেরাস রাপচার হয়ে যেতে পারে, বাচ্চা মারা যেতে পারে পেটের ভিতর, তারপর হচ্ছে মায়ের পিপিএস হবে, মায়ের পরে হিস্টেক্টমি করে ফেলতে হতে পারে, এখান থেকে ইনফেকশন হবে, এখান থেকে মা হচ্ছে ইনফার্টিলিটি হবে, মানে পরবর্তীতে সে আর বাচ্চা নিতে পারবে না। তারপর কি হবে? মায়ের ফ্যামিলিতে প্রবলেম হবে, আর অনেক অনেক ঝামেলা। মূল বিষয়টা বলে দিলাম। আর কি PNC visit ওই যে within 24 hours, 2 to 3 days, 4 to 7 days, 42 to 45 days. That's it. আমি প্রশ্নগুলো হারাই ফেলতেছি কোথায়। আচ্ছা, হাই রিস্ক প্রেগনেন্সি আমরা কাদেরকে বলি? হাই রিস্ক ধরেন কারো যদি বয়স 18 বছরের নিচে, তাকে আমরা কিন্তু হাই রিস্কে ধরি। কারো দেখবেন একেবারে গ্র্যান্ড মাল্টিপেরা, মোর দ্যান 5 চিলড্রেন। আবার দেখেন কারো হচ্ছে এজ 35-এর উপরে, তাদেরকে কিন্তু আমরা হাই রিস্কে ধরি। আবার ধরেন কারো হচ্ছে শর্ট স্ট্যাচার আছে, কারো মানে হাইট কম আর কি, তাদেরকে আমরা হাই রিস্কে বলি। এছাড়া সাথে হচ্ছে ধরেন কারো কি বলা যায়, ধরেন কারো হচ্ছে আগে পার্শিয়াল হিস্টেক্টমি ছিল, এরপরে সে আবার প্রেগনেন্ট হয়েছে, তাকে আমরা হাই রিস্কে ধরতে পারি। আবার ধরেন কারো হচ্ছে এটাকে কি বলা যায়, ধরেন কারো হচ্ছে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া ছিল প্রেগনেন্সির সময়, তাকে কিন্তু আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলতে পারি। অথবা তার প্রিভিয়াস প্রেগনেন্সিতে এই ধরনের প্রবলেম ছিল, তাকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলবো। আবার ধরেন ডায়াবেটিসের একেবারে মারাত্মক লেভেলে আছে আর কি, আনকন্ট্রোল ডায়াবেটিস কারো প্রেগনেন্সিতে, তাকেও কিন্তু আমরা হাই রিস্ক বলবো। এই ধরনের সব কেসগুলোকে আমরা হাই রিস্ক বলবো। লেবারের পেশেন্ট, এটা না আমি একেবারে শুরুতেই বলছি, অনেক কথা বলছি এটা নিয়ে। সো প্লিজ আমি না এটা রিপিট করতে চাই না, কারণ সেম ইস্যুটা আবার রিপিট হয়ে যাবে। আপনি খুব সম্ভবত পরে এসছেন, তো এই জন্য হয়তো বুঝতে পারছেন না। বাট একটু লাইভটা শেষ হলে আপনি একটু দেখে নেবেন প্লিজ। হ্যাঁ, এই যে ওইগুলোই বললাম, ওবেসিটি, বিএমআই অনেক বেশি থাকলে কারো। লেবার রুমে একজন নার্সের কাজ কি কি? লেবার রুমে যদি আপনি বলেন, ধরেন আপনার যে ফেসিলিটিটা আছেন সেখানে কোনো মিডওয়াইফই নাই, তাহলে লেবার রুমের সব কাজই তো আপনার।
শুধু কাজ কি বললে হবে না, সব কাজ আপনার। আবার যদি ধরেন দেখেন আপনার হচ্ছে কোনো মিডওয়াইফ কলিগ আছে, সেক্ষেত্রে হয়তো আপনারা মিলেমিশে কাজ করতে হবে, পার্টনারশিপে কাজ করতে হবে, এই আর কি ব্যাপার। ধরেন একটা মিডওয়াইফ হচ্ছে তার কোনো মায়ের ডেলিভারি করাচ্ছে, আর আপনি কি করতে পারেন, আপনি ওইদিকে ফ্লুইড যদি চলে তার সেটা ঠিক আছে কিনা সেটা আপনি দেখতে পারেন, তার হচ্ছে ব্লাড প্রেশারটা দেখতে পারেন, ইন দ্য মিন টাইম ফিটাল হার্ট সাউন্ড দেখতে পারেন। সো এভাবে কন্ট্রিবিউশন রাখতে হবে আর কি। মানে ব্যাপার হচ্ছে আপনার কিন্তু সব যা জিজ্ঞেস করবে সব জানা থাকবে, একটু ট্যাক্টফুলি অ্যান্সার করতে হবে। আপনি যখনই আপনাদেরকে যখন কোনো প্রশ্ন করবে আপনারা সরাসরি প্র্যাকটিক্যাল সিচুয়েশনে চলে যাবেন, যেমনটা আমি করি। কোথাও কেউ যখন জিজ্ঞেস করে কোনো বিষয়, ধরেন আপনাকে যখন জিজ্ঞেস করবে, ফর এক্সাম্পল আমি যদি বলি, আমাকে ধরেন কোথাও হয়তো জিজ্ঞেস করলো যে আপনার কলিগদের সম্পর্কে কলিগদের সাথে ভালো সম্পর্ক থাকলে কি হবে, হ্যাঁ, তখন আমি ধরেন একেবারে প্র্যাকটিক্যালি চিন্তা করলাম, হ্যাঁ কলিগের সাথে যদি আমার ভালো সম্পর্ক থাকে তাহলে আমরা সবাই মিলে সুন্দর একটা পরিবেশ গড়ে উঠবে। সুন্দর পরিবেশ মানে কি, আমরা অনেক ভালো কাজ করতে পারছি, এতে করে আমাদের সেলফ ইমপ্রুভমেন্ট হবে, এতে করে অর্গানাইজেশনের ইমপ্রুভমেন্ট হবে, এতে করে আমার আর কি হবে, আমার মেন্টাল যে স্যাটিসফ্যাকশন থাকে সেই জায়গাটা উন্মুক্ত হয়ে যাবে। সেমভাবে আমার কলিগেরও সেই সব বেনিফিটগুলো হবে। এভাবে কি হবে, আলটিমেটলি দুই দিকেই আমরা মানে ভালো করতে পারবো জীবনে, পার্সোনাল লাইফ বলেন প্রফেশনাল লাইফ বলেন দুই ক্ষেত্রেই। হ্যাঁ এটাই আর কি, এটাই উত্তর, এভাবেই হবে আসলে। যখন দেখবেন আপনি ওভাবেই অ্যান্সারটা করবেন, সো দ্যাট আপনাকে একটু আগে আমি বলছিলাম আপনার নলেজের যে একটা গভীরতা আছে, আপনার যে জ্ঞানের একটা গভীরতা আপনার কাছে আছে, সেটা যারা এক্সামিনার আছে তারা বুঝতে পারবে। তো তার জন্য সবসময় একটু একটু চালাকি করে অ্যান্সার করতে হয় আর কি। আচ্ছা, মাতৃমৃত্যুর প্রধান কারণ কি পিপিএস হবে নাকি হাইপারেমিসিস? হাইপারেমিসিস কি? হাইপারেমিসিস গ্রাভিটারাম, ওই যে অনেক বমি হয় সেটা বলছেন? হ্যাঁ, মাতৃমৃত্যুর সর্বপ্রথম কারণ কিন্তু পিপিএস, দ্বিতীয় আসবে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া, একলাম্পসিয়া। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। পার্টোগ্রাফ নিয়ে তো অলরেডি বলেছি, পার্টোগ্রাফ নিয়ে অলরেডি বলছি। আপনার যারা মনে হয় পড়ে আসতেছেন একটু হচ্ছে, মুস্তাফিজ ভাই যদি এখানে থাকেন, কানেক্টেড থাকেন, তাহলে আমি বলবো একটু আপনাদের যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে সেখানে আরেকবার একটু একটু নক দেন, মনে হয় ভালো হয়। আর এখানে একটু কোনোভাবে এভরিওয়ানটা আমি কেন জানি আসছে না আমার এখান থেকে, আপনি একটু দিয়ে দিলে ভালো হয় মুস্তাফিজ ভাই। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন আসবে? আমি ওয়েট করছি। ও হেড, আরেকটা প্রশ্ন ছিল আমি খেয়াল করিনি, সরি, কোথায় গেল গো? আচ্ছা, হেডের স্টেশন কিভাবে মেজার করবেন? হেডের স্টেশন মেজার করতে হবে হচ্ছে আপনার ইয়া দিয়ে, ওই যে সিম্পাইসিস পিউবিস আছে না, সিম্পাইসিস পিউবিসের উপর থেকে হাত দিয়ে ধরেন, আপনার এটা হচ্ছে সিম্পাইসিস পিউবিস, এখানে এখন এর উপরে এভাবে হাত দিয়ে 5 আঙ্গুল দিয়ে আপনাকে মেজার করতে হবে কতটুকু ভিতরে গেল কতটুকু উপরে ছিল আর কি সেটা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। যেগুলো আমি প্রশ্নের উত্তর করে ফেলেছি অলরেডি, ওটা হচ্ছে আমি রিপিট না করি, প্লিজ একটু শুনবেন আপনারা। লাইভ সেশনটা লম্বা হচ্ছে, বাট শুনবেন, আমরা খুব একটা মানে আননেসেসারি কথাবার্তা এখানে হয় নাই। ওই টপিকগুলোর ব্যাপারেও বলেছি, আপনি আরেকবার একটু শুনে নেবেন প্লিজ। এনসি, পিপিএস, সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া, যদিও বা এই টপিকগুলো নিয়ে অলরেডি আলোচনা করা হয়ে গেছে, আপনারা একটু প্লিজ লাইভ সেশনটা সবাই আরেকবার রিপিটেড শুনবেন, তাহলে ভালো লাগবে, আই হোপ ভালো লাগবে। অন্তত ভাইভাতে না আসুক, আপনাদের প্র্যাকটিক্যালি কাজে আসবে ইনশাল্লাহ, এটা আমি বিলিভ করি। আপনাদের আর কি বলা যায় বলেন তো, আর কি প্রশ্ন আছে? আবগার স্কোর সম্পর্কে, আবগার স্কুলের হচ্ছে টোটাল আবগার স্কোর তো আমরা সবাই জানি, এটা হচ্ছে 10, 6-এর নিচে আসলে সাধারণত তাকে হচ্ছে ভেন্টিলেশন স্টার্ট করতে হয়, 7 to 10 হচ্ছে মানে ভালো আর কি, 6 হচ্ছে বর্ডার লাইন, 6-এর নিচে আসলে তাকে ভেন্টিলেশন দিতে হয়। এই আর আবগার স্কোর আমরা কি দেখি, অ্যাপিয়ারেন্স, পালস, গ্রেমেস, তারপরে হচ্ছে তার অ্যাক্টিভিটিস, রেসপিরেশন, এগুলোই দেখি।
এটা হচ্ছে আবগার স্কোর নিয়ে, আমি এখানে ডিটেলসে তো না বলি, জাস্ট একবার একটু সার্চ করবেন গুগলে, দেখুন সুন্দর চলে আসছে। ব্রিজ প্রেজেন্টেশনে এলএসিএস হ্যাঁ করা যাবে না কেন? তবে মা যদি প্রাইমি হয়, সাধারণত আমাদের দেশের যে গাইডলাইন সে অনুযায়ী বলে প্রাইমি মা হলে সিজারিয়ান সেকশনে চলে যেতে। যার আগে কখনো ভেজানাল ডেলিভারির কোনো হিস্ট্রি নাই সে সকল মায়েদের যদি ব্রিজ পজিশন হয়, ব্রিজ প্রেজেন্টেশন হয়, তাদের সিজারে যেতে বলছে। আর যদি মাল্টি হয় তাহলে তারা ট্রাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। আমার এক্সপেরিয়েন্স থেকে, কোন এক্সপেরিয়েন্স বলছেন? ইফাসমেন্টের ব্যাপারটা আমি বলবো একটা টোটালি মাইন্ডসেটের একটা ব্যাপার। আপনারা দেখবেন পিবি করেছেন নিশ্চয়ই, পিবি করার সময় দেখবেন কখনো ধরেন আপনি 2cm 3cm যখন পিবি করতেছেন, পিবি করে 2cm বা 3cm পেলেন, তখন দেখবেন সার্ভিক্সটা কিরকম, কারো কারো ক্ষেত্রে অনেক একেবারে মোটা হয়ে আছে চারপাশে, আপনি অনেক সুন্দর বুঝতে পারছেন, একেবারে মোটা শক্ত হয়ে আছে, তখন বুঝতে হবে আপনার রিফাসমেন্টটা ভালো না, হয়তো 10% তার রিফাস্ট হয়েছে। আবার দেখবেন কোনো কোনো মায়ের ক্ষেত্রে আপনি 3cm বা 4cm হোক, কিন্তু সার্ভিক্সের ইয়াটা মানে রিংটা এত পাতলা, মানে অনেক সুন্দর পাতলা হয়ে আছে, আমরা এমনিতেই বলি না যে অনেক পাতলা, সার্ভিসের মুখ অনেক পাতলা, তাড়াতাড়ি কিন্তু ডেলিভারি হয়ে যাবে, এই ধরনের বলি না। সো এটাকে সাধারণত একটা নিজস্ব আন্দাজে এটাকে মেজারমেন্ট করতে হয় আর কি। লিখে রাখতেন আখি হাসান, লিখে রাখতেন। কোন কোন পেশেন্টকে সিএস করতে বলবো ওই ধরেন তো আসলে সেভাবে একেবারে স্পেসিফিক বলা যায় না, বাট স্টিল কিছু কিছু কন্ডিশন থাকে, যেমন ধরেন কোনো মায়ের হচ্ছে অ্যাক্লামশিয়া, আপনি জানেনই দেখতেছেনই তাই না, অবশ্যই তাকে সিজারিয়ান সেকশনে চলে যেতে হবে। আবার কারো ধরেন কোনো ধরনের গাইনোকোলজিক্যাল ইস্যু আছে, ধরেন তার ইউটারাস অনেক বড় একটা ফাইব্রয়েড আছে, তার ইউটারাসটা নর্মালি ফাংশন করতে পারবে না সে যখন লেবারে যাবে, মানে তার কন্ট্রাকশনই হবে না, তখন তাকে তো অবশ্যই সিজারিয়ান সেকশনে চলে যেতে হবে। এই ধরনের আর কি সিচুয়েশন বেসিসে আমাদেরকে বলতে হবে, ওইটা আসলে ওভাবে স্পেসিফিক বলা যায় না। আর কি কোনো লেস ফিটাল মুভমেন্ট যদি পান আমরা কি করি, সাথে সাথে মাকে হচ্ছে আপনার লেফট ল্যাটারাল সাইড করে ফেলতে হবে, তারপর হচ্ছে তাকে রিল্যাক্স হতে বলতে হবে, কোনো অক্সিটোসিন ইনফিউশন যদি চলে থাকে তাহলে সাথে সাথে সেটা স্টপ করবে এবং অক্সিজেন দিবেন। এই তিনটা হচ্ছে একেবারে স্পেসিফিক ম্যানেজমেন্ট ফর লেস ফিটাল মুভমেন্ট অথবা ফিটাল ডিস্ট্রেস। ফিটাল ডিস্ট্রেস মূলত আমি এখন যেটা বলছি, তবে লেস ফিটাল মুভমেন্ট অনেক কারণেই হতে পারে, এটা একজন মায় সবচেয়ে ভালো বুঝবে। ধরেন আমি একজন প্রেগন্যান্ট উইমেন, আমার বাচ্চা সাধারণত নর্মালি তার রেগুলার মুভমেন্ট, ধরেন দিনের বেলা সে একটু কম নড়ে, বাট রাতের বেলা তার হচ্ছে মুভমেন্ট অনেক ভালো, এরকম হয় না? সো সেই মা যদি তার যে একটা রেগুলার সিস্টেমের মধ্যে কোনো ব্যাঘাত দেখে তাহলে তাকে খেয়াল করতে হবে। এখন সে যখন লেস ফিটাল মুভমেন্ট পাবে তখন সাথে সাথে সে একটু কি করবে, কোনো একটা এনার্জি ড্রিঙ্কস খাবে, যেমন সেটা হতে পারে একটু শরবত, হতে পারে চিনিযুক্ত একটু শরবত খেতে পারে, অথবা পানি খেতে পারে, তখন খেয়ে একেবারে লেফট ল্যাটারাল সাইডে রিল্যাক্সে শুয়ে দেখবে যে তার অথবা একটা কাগজ ছিটতে পারে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত দেখতে পারে যে তার ফিটাল বাচ্চাটা নড়তেছে কিনা। যদি আশেপাশে কোনো স্বাস্থ্য কেন্দ্র থাকে সাথে সাথে চলে যাবে, ফিটাল হার্ট সাউন্ডটা একটু দেখবে, ফিটাল হার্ট সাউন্ড ভালো থাকলে দ্যাটস ওকে, তবে ওই যে একটা কাউন্ট করতে হবে এবং খেয়াল করতে হবে আবার কোনো লেস ফিটাল মুভমেন্ট হচ্ছে কিনা। এছাড়া যদি ধরেন হাসপাতালে যাওয়ার মতো সেভাবে সুযোগ না, শুয়ে থাকবে একটু 2-3 ঘন্টা দেখবে, একটা কাগজ ছিঁড়তে পারে মানে কাউন্ট ডাউন করার জন্য, দেখবে যে কতবার মুভমেন্ট করতেছে, যদি ঠিক হয়ে যায় দ্যাটস ফাইন, আর যদি মনে হচ্ছে না স্টিল লেস ফিটাল মুভমেন্ট দেন হচ্ছে হাসপাতালে চলে যাবে।
পিটন দিব, বাট ইনসুলিন সিরিঞ্জ নাই, নর্মালি ডিপিএস দিয়ে দিব। এটার ম্যানেজমেন্ট, হ্যাঁ পিটন ইনসুলিন সিরিঞ্জ দিয়ে কেন পিটন দিতে হবে? পিটন নর্মাল সিরিঞ্জ দিয়ে দিবেন 1 কি বলে 3 ml 5 ml যে সিরিঞ্জ যেটাই থাকে সেটাই দিয়ে দিতে হবে। মুড অফ ডেলিভারির কথা বলেছেন। মুড অফ ডেলিভারি কি একটা সিএস হতে পারে, এনবিডি হতে পারে, আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেকের যে ডিস্ট্রাকটিভ ডেলিভারি হয়, মানে থাকে না অনেক সময় অনেকের আইউডি হয়ে যায়, বাচ্চার মাথা বের হয়েছে আর বের করা যাচ্ছে না, তাকে হয়তো যে জাবানালি ম্যানুভার আমরা যেটা বলি, বাচ্চার মাথাটা ভিতর থেকে ঢুকিয়ে দিয়ে আবার সিজারিয়ান সেকশনে চলে যেতে হলো। অনেক সময় অনেকের আবার ওই যে ক্ল্যাডিওটমিও করা হয়, বাট এগুলো আমাদের দেশে মনে হয় না প্র্যাকটিস হয়, এই আর কি। আচ্ছা, আমি একজনকে দেখতে পাচ্ছি, আদরি। আপনি কি আমাদের হোপে কাজ করছিলেন সেই আদরি কিনা? রিটেন প্লাসেন্টা রিমুভ করব। ওকে, রিটেন প্লাসেন্টা রিমুভ করার জন্য সর্বপ্রথম আপনাকে দেখতে হবে প্লাসেন্টার মানে বাচ্চা ডেলিভারির হচ্ছে হয়ে গেল কিনা, 30 মিনিট হয়ে গেল কিনা। 30 মিনিটের মধ্যে যদি প্লাসেন্টা ডেলিভারি না হয় তাহলে আপনাকে সেকেন্ড ডোজ অফ অক্সিটোসিন দিতে হবে। মাকে হচ্ছে, যদি মা হেঁটে ওয়াশরুমে যেতে পারে তাহলে ব্লাডার এমটি করতে হবে, যে কোনো ওয়েতে হেঁটে যেতে পারলে গেল, অথবা হচ্ছে ক্যাথেটারাইজেশন করে ব্লাডার এমটি করতে হবে। এরপরে আপনি রিপিটেড কন্ট্রোল কন্ট্রাকশন কাউন্টারট্রাকশন করবেন। এভাবে 1 ঘন্টা হয়ে যাওয়ার পরেও যদি আপনার প্লাসেন্টা রিমুভ মানে আউট হয়ে না আসে তাহলে আপনাকে প্লাসেন্টা রিমুভ করতে হবে। প্লাসেন্টা রিমুভ করার আগে মাকে অ্যানালজেসিক দিতে হবে, অনেক সময় পেথিডিন দিয়ে থাকে আর কি অনেকে, তারপরে হচ্ছে সাথে হ্যাঁ অ্যানালজেসিকই দিবেন, অ্যান্টিবায়োটিক দিতে হবে। দেন হচ্ছে ওই যে লং গ্লাভস পরে যেভাবে আমরা ইউট্রাইন অ্যাটনি ম্যানেজ করছি সেভাবে লং গ্লাভস পরে সুন্দর করে হাতটা ইনসার্ট করবেন। ইনসার্ট করে প্লাসেন্টাল কিনারাটা কোথায় ধরবেন, কিনারাটা কোথায় বের করে এনে যে হাতের আছে না, এখান থেকে এভাবে আস্তে 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 স্লাইসিং করে করে ফুল প্লাসেন্টাটা হাতের উপর নিয়ে নিয়ে দেন আস্তে করে মুষ্টি করে বের করে নিয়ে আসবেন খুব স্লোলি। এবং যখন বের করে যে সার্ভিসের মুখের দিকে আনবেন তখন আরেক হাত দিয়ে এভাবে কাউন্টার ট্রাকশন দিতে হবে। দেন বের করে এনে চেক করতে হবে ফুল প্লাসেন্টাটা আউট হলো কিনা। তবে যখন আমরা হাত ইনসার্ট করবো ইউটেরাসে তখন খেয়াল করতে হবে পুরো প্লাসেন্টাটা নিয়ে যেন আমি আসতে পারি, যেন আমাকে বারবার ছোটো ছোটো টুকরো টুকরো করে যেন আমি না আনি। আর যদি দেখছেন হাত ইনসার্ট করার পরে প্লাসেন্টা অ্যাক্রিয়েটা মানে যেটা হচ্ছে ইউটেরাসের যে লেয়ারগুলো আছে সেটার সাথে মানে এভাবে অঙ্গাঙ্গিভাবে মানে জড়িত হয়ে আছে, যেটা আপনি স্লাইসিং করে বের করে আনতে পারছেন না, সেটার জন্য হয়তো বা সার্জারিতে যেতে হতে পারে, হিস্টেক্টমি দরকার হতে পারে। এই মিডওয়াইফদের আসলে ইউনিফর্মের গোলাপি হওয়ার পেছনে আমি একবার একটা এক্সপ্লানেশন শুনেছিলাম, সেটা হচ্ছে আপনি দেখবেন প্লাসেন্টার যে বর্ণ এটা দেখতে একটু হালকা পিঙ্কিশ টাইপের হয়। আবার দেখেন বাচ্চা ডেলিভারির পর আমরা সবচেয়ে বেশি খুশি হয় কখন, পিঙ্ক কালার যদি হয়, তাই না? ওইখান থেকেই মনে হয় মূলত ওই থিমটা আসছে যে পিঙ্ক কালারের ব্যাপারটা। এটা একজনের কাছে এক্সপ্লানেশন শুনছিলাম আর কি, বাট আমি আসলে সাইন্টিফিক ব্যাখ্যা জানি না, বাট শুনিও নাই সেটা কোথায় থেকে আসছে এই আর কি, কিন্তু ওই সূত্রটা ধরেই আসছে মূলত পিঙ্কের ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মোটামুটি এখানেই শেষ করি। ইনকেস যদি আর কোনো প্রশ্ন থাকে আমি না হয় মোস্তাফিজ ভাইকে বলবো বা আপনারা বলিয়েন, যদি প্রয়োজন হয় আরেকটা সেশন অ্যারেঞ্জ করার জন্য। আজকে মনে হয় আমরা এখানে শেষ করি। হ্যাঁ, ভালো থাকিয়েন সবাই। কোথাও কোনো প্রশ্ন থাকলে সেটা বলে রাখিয়েন, ভাইয়াকে বলে রাখিয়েন, উনি আমার থেকে জিজ্ঞেস করলেও হবে, আমি বলে দিব না। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ সবাই, ভালো লাগলো আপনাদের সাথে কানেক্টেড হয়ে, অনেকজন জয়েন করেছেন, ভালো লাগে। এই ধরনের সেশনগুলোই ফ্রুটফুল হয়। শুধু যে পরীক্ষার উদ্দেশ্যে জানবো আমরা সেটা না, নিজেদের ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করার জন্য, কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্যও জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। ভালো থাকবেন, দোয়া করি আপনাদের জন্য, সবসময় গুড উইশেস থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ হয়ে যাক সবার, সেটাই চাই। আমার জন্য দোয়া করিয়েন।
ভালো থাকবেন হ্যাঁ সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।